হ্যালো, আসসালামু আলাইকুম। মেরি জার্নি উইথ ডক্টরসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের লেকচারে আমরা প্রাণী বৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাস এটা নিয়ে পড়াশোনা করব। তার আগে আমরা একটু যদি কথা বলে নেই, আমরা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পেজ ধরে ধরে দাগিয়ে দাগিয়ে এমন করে পড়াবো, তুমি শুধু বুঝবা না, তুমি এটাকে মনে রাখতে পারবা এবং পরীক্ষার হলে সেটা সঠিকটা দাগিয়ে আসতে পারবা। এবং আমাদের ক্লাসগুলো কিন্তু মেডিকেল স্টুডেন্ট এবং বুয়েট বা ঢাবি স্টুডেন্ট এবং ভালো ভালো টিচার দ্বারা কিন্তু এটা পরিচালিত হয়। তো তোমরা চাইলে এখানে জয়েন করতে পারো। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তার আগে চলো আমরা একটু আরেকটু কথা বলে নিই। সেটা হচ্ছে, আমরা এই যে এই চ্যাপ্টারটা প্রাণী বৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটা পড়তে হয়তো তেমন একটা ভালো লাগবে না, কিন্তু আমরা এমন করে পড়াবো যাতে তোমার একটু ভালো লাগে এবং এটা আমরা একটু এটার প্রতি ভালোবাসা আমরা তৈরি করবো এমন একটা কথা বলে। সেটা হচ্ছে যে, চিন্তা করো যে তুমি প্রাণীবিজ্ঞান পড়াশোনা করবা, তুমি প্রাণী বিজ্ঞানের পড়াশোনা করবা, তুমি একদম পানির তলার জীব থেকে পানির উপরের জীব, তারপরে হচ্ছে আকাশের জীব, মানে আকাশে যারা উড়ে বেড়ায় তাদের সম্পর্কে এবং জীবের শ্রেষ্ঠ জীব মানুষ সম্পর্কে একটা যাবতীয় একটা জ্ঞান তুমি এই অধ্যায় থেকে পাবা। সো এই অধ্যায়ের প্রতি একটা ভালোবাসা তৈরি করো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। এখন যদি আমাদের ক্লাসে চলে যাই তাহলে এই তো তো আমরা আজকে পড়বো হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। তো এই চ্যাপ্টারে আমরা এখানে অনেক উদাহরণ আছে, অনেক বৈশিষ্ট্য আছে, অনেক এক্সাম্পল আছে যেগুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য। সো বই বের করো এবং বই দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। আমরা যেখানে যেটা দাগিয়ে দিব এবং যেখানে যেটা লিখে দেব সেখানে সেটাই লিখবা এবং সেখানেই সেটা দাগাবা। ঠিক আছে, এখন যদি আমরা একটু পরবর্তী পেজে যাই, পেজে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি একটু পরবর্তী পেজে যাই তাহলে তো ছোট লাগতো। তো প্রাণী বৈচিত্র্য কি জিনিস? এই যে কেউ কালো, কেউ সাদা, কেউ আবার হচ্ছে জলে বাস করে, কেউ স্থলে বাস করে, এক এক জীবের এক এক বৈশিষ্ট্য। তো এইগুলো নিয়ে হচ্ছে প্রাণী বৈচিত্র্য। তো প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ যদি আমরা একটু পড়াশোনা করি, যে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ, প্রাণী বৈচিত্র্য হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই এই যে প্রথম লাইন বইয়ের, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখান থেকে প্রশ্নটা এরকম আসবে, নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, এরকম করেও কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই এটা তোমাদের একটু জানতে হবে। এবার দেখো, এই যে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি, এটা যদি একটু বুঝতে চাও তাহলে এবার এইভাবে চিন্তা করো। দেখো, আমাদের দেশের মানুষগুলো একটু ব্রাউন কালারের, আবার যদি তুমি একটু আমেরিকার দিকে যাও তাহলে দেখবো ওরা সাদা ফকফকা, আবার যদি আফ্রিকার দিকে যাও দেখো কালো। তাহলে কোনো একটা জিনিসের জন্য কিন্তু এটা হচ্ছে যে আফ্রিকার মানুষজন কালো হচ্ছে, কুচকুচে কালো হচ্ছে, আবার আমেরিকার মানুষজন একদম সাদা ফকফকা হচ্ছে, বাংলাদেশের মানুষগুলো একরকম হচ্ছে, আবার চীনের মানুষজন একরকম হচ্ছে। নিশ্চয়ই কোনো একটা জিনিসের জন্য এই চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা কেন হচ্ছে? এটি হচ্ছে জিন। এই যে জিনের ডাইভার্সিটির কারণে আমরা কালো হচ্ছি, কেউ ফর্সা হচ্ছি, কেউ একটু বাদামি কালার হচ্ছি। তো এটা হচ্ছে
জিনগত বৈচিত্র্য। ঠিক আছে, এখন এই জিনগত বৈচিত্র্য থেকে যেটা জানতে হবে, যেমন দেখো আফ্রিকার কৃষ্ণাঙ্গ, অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ, তাহলে দেখো তাহলে এই আফ্রিকান কৃষ্ণাঙ্গ, অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ এরা কি সবাই মানুষ কিনা বলো? মানুষের মধ্যে নিজেদের মধ্যে একটু পার্থক্য হয়ে যাচ্ছে। এই জন্য এদের যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাকে আমরা বলতেছি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা ইন্ট্রা স্পেসিস ডাইভার্সিটি। ইন্ট্রা কেন? দেখো ইন্ট্রা মানে হচ্ছে নিজেদের মধ্যে, অন্ত মানে নিজেদের মধ্যে। দেখো অন্ত আর আন্তর মধ্যে তোমরা কিন্তু একটা বিশাল ঝামেলা ভাকাই দাও। দেখো যদি বলে যে নিজেদের স্কুলের মধ্যে যদি খেলা হয় তাহলে সেটাকে বলবো ইন্ট্রা স্কুল টুর্নামেন্ট, আর যদি আমার স্কুল আর একটা স্কুলের মধ্যে খেলা হয় সেইটাকে আমরা বলি হচ্ছে ইন্টার স্কুল টুর্নামেন্ট। দেখো এই যে মানুষের মধ্যে ডাইভার্সিটি হচ্ছে, মানুষের মধ্যে বিভিন্নতা হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলতেছি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা ইন্ট্রা স্পিসিস ডাইভার্সিটি। এখান থেকে শুধু এটাই জানতে হবে যে এই জিনগত বৈচিত্র্য কাদের মধ্যে হয়? জিনগত বৈচিত্র্য শুধুমাত্র নিজেদের মধ্যে হয়, নিজেদের প্রজাতির মধ্যে হয়। ঠিক আছে, এখন তুমি যদি আরেকটু নিচে যাও তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এই যে দেখো প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য সহজ, প্রজাতি আলাদা হবে। যেমন বাঘ একটা প্রজাতি, সিংহ একটা প্রজাতি, প্রজাতি আলাদা হবে। মানুষ একটা প্রজাতি, প্রজাতি আলাদা। তাহলে প্রজাতি যেহেতু আলাদা এই জন্য এটাকে আমরা বলতেছি আন্তঃপ্রজাতিক। তার মানে কি হবে? এটা ইন্টার স্পিসিস। তাহলে এটা কি হবে? এটা কিন্তু হবে ইন্টার স্পিসিস। ঠিক আছে, এটা হবে ইন্টার স্পিসিস। ওকে, স্পিসিস লিখলাম না, মনে রাখবে ইন্টার স্পিসিস হবে। ঠিক আছে, এইটুকু মনে রাখলাম। এইবার যদি তুমি এইদিকে আসো, আরেকটা চমৎকার একটা লাইন আমরা লাগিয়ে রাখছি, সেটা হচ্ছে কি দেখো যে যে অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য বেশি সে অঞ্চলে সাধারণত জীববৈচিত্র্যের হটস্পট। কি বলা হয়? হটস্পট। এই হটস্পট মানে কিন্তু মোবাইলের হটস্পট নয়, এই হটস্পট মানে হচ্ছে যেটা দিয়ে যে অঞ্চলে প্রাণী বৈচিত্র্য অনেক বেশি পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি হচ্ছে বায়োডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটি হটস্পট। এটা কোথায় বেশি পাওয়া যায়? এটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি পাওয়া যায়, এটাও তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে বলবা ভাই প্রজাতিগত বৈচিত্র্য যেখানে বেশি পাওয়া যায় তাকে আমরা বলছি জীব বৈচিত্র্যের হটস্পট, এবং কোন অঞ্চলে পাওয়া যায়? গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি পাওয়া যায়। এইবার যদি তোমরা আরেকটু নিচে যাও তাহলে আরেকটা জিনিস তোমরা পাবা, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে দেখো একটি জীব সম্প্রদায়ের বিভিন্ন প্রজাতি ও তাদের আজীবীয় ভৌত পরিবেশের মিথস্ক্রিয়ায় গড়ে ওঠা টেকসই পরিবেশ। ঠিক আছে, তাহলে বাস্তুতন্ত্র হচ্ছে একটি জীব বৈচিত্র্যের বিভিন্ন প্রজাতি ও তাদের অজীবীয় ভৌত পরিবেশের মিথস্ক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে টেকসই পরিবেশ, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আচ্ছা, এখান থেকে তেমন আমাদের কোনো কিছু নাই। যেমন কোথায় 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 আছে পৃথিবীতে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র আছে, যেমন তৃণভূমি, বনভূমি, মরুভূমি, জলাভূমি, এটা তুমি মনে রাখতে পারো। এখন আসো, এই যে আমরা প্রাণীবিজ্ঞান শুরু করলাম, প্রাণীবিজ্ঞানের জনককে এটা আমাদের জানতে হবে। তো প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে গ্রিক দার্শনিক এরিস্টটল। এ শুধু যে প্রাণীবিদ্যার জনক এরকম না, ও অনেক কিছুর জনক। যেমন ও পলিটিক্যাল সায়েন্সের জনক, ও ফাদার অফ ইথিক্স নীতিবিদ্যার জনক, ও ফাদার অফ লজিক যুক্তিবিদ্যার জনক। এমন কোনো জায়গায় নাই যেখানে ও হাত দেয় নাই। চিন্তা করছ? তো অ্যারিস্টটল শুধুমাত্র যে প্রাণীবিদ্যার জনক এরকম না, ও অনেক কিছুর জনক। ওকে, এখন আসো এই কি এক কাজ করছে যে ওকে আমরা ইয়ে করতেছি, ওকে বলতেছি যে ভাই তুমি প্রাণীবিদ্যার জনক। ও কি করছে যে ও ভাগ করছে যে যারা লাল রক্তযুক্ত প্রাণী, যাদের রক্ত লাল তাদেরকে এক ভাগ করছে, আর যাদের রক্ত লাল নয় তাদেরকে এক ভাগ করছে। দেখো ওরা বলছে যে লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের ও বলছে ইনাইমা, লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীদের বলছে এনাইমা। এই দুটো ভাগ করছে। ঠিক আছে, এটাও একটু দাগিয়ে রাখো। ঠিক আছে, এটা একটু লাগবে। এবার যদি তোমরা এবার আরেকটু নিচে আসো তাহলে তোমরা এই দিকে আসো। আমরা এগুলো লাগবে না আমাদের। ওকে, আমরা এইগুলো পড়বো না, আমরা পড়বো হচ্ছে এখান থেকে। এখান থেকে দেখো, এখানে আমাদের একটু পড়া আছে। পড়াটা কি? এখানে দেখো কোষ
এখানে দেখো, সরি এখানে একটু আরেকটু আমাদের উপরে যেতে হবে। দেখো এখানে একটা সুন্দর কথা লেখা আছে যে সংগঠন ক্রমমাত্রা বা গ্রেড অফ অর্গানাইজেশন, যে এই যে জীব, এই অধ্যায়ের শুরুতেই যে কথাটা মনে রাখতে হবে যে এই অধ্যায় যে আমরা পড়ছি, এই অধ্যায় থেকে আমরা কি জানতে পারবো, যে একদম পৃথিবীর শুরুর যে জীব, একদম অনুন্নত জীব থেকে শুরু করে পৃথিবীর মানুষের মানে সৃষ্টির সেরা জীব মানুষ পর্যন্ত আমরা জানতে পারবো। এই অধ্যায় তুমি পড়বা কেন? এই অধ্যায় তুমি এই কারণেই পড়বা যে এই অধ্যায় পড়লে তুমি একদম মানুষ, মাটির তলার যে জীব, ওটা কিভাবে জীবন যাপন করে, ওর রক্ত সংবহন তন্ত্র কেমন, ও কিভাবে খাদ্য গ্রহণ করে, এই প্রত্যেকটা বিষয় তুমি জানতে পারবা। আবার তুমি জানতে পারবা ঘাস ফড়িং কিভাবে চলাচল করে, আবার তুমি জানতে পারবে মাছ কিভাবে চলাচল করে, ঠিক আছে? এবং প্রত্যেকটা বিষয় নিয়ে তুমি কিন্তু তোমার একটা বিস্তর একটা আইডিয়া আসে যাবে। তাহলে চিন্তা করো, তুমি একটা অধ্যায় পড়লে পৃথিবীর যত জীব আছে, পৃথিবীর যত জীব আছে সমস্ত জীব সম্পর্কে একটা আইডিয়া পাবা। তো এই জন্য তুমি এই অধ্যায় পড়বা। অনেকে মনে করো যে আমি হতে আসছি ডাক্তার, কি হাইড্রা হাইড্রা ফাইড্রা পড়াচ্ছেন, আমাদের এগুলো পড়তে হবে। আমাদের জীব জগৎ, জীবের যে পৃথিবীর এত জীব আছে, প্রত্যেকটা জীব সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে তুমি যদি অধ্যায়টা ভালো করে পড়ো, ঠিক আছে? তো যদি তোমরা এখানে আসো, তাহলে কোষ দেখো, প্রথমে হচ্ছে কি সংগঠন প্রমাত্রা। তো পৃথিবীতে যখন প্রথম জীব আসবে, ও কি উন্নত হবে বলো? ও অনুন্নত হবে। যেমন ধরো প্রথম পৃথিবীতে যখন প্রথম মোবাইল ফোন আসলো, তখনকার মোবাইল ফোন আর এখনকার মোবাইল ফোন কি বলতো, আকাশ পাতাল একটা পার্থক্য আছে। আমরা তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পৃথিবীতে যখন প্রথম জীব আসবে, সে শুধুমাত্র কি হবে জানো, সে শুধুমাত্র কোষীয় মাত্রার গঠন হবে। তাহলে এই যে সংগঠন ক্রম মাত্রা মানে প্রাণী জগৎ কি কি দ্বারা গঠিত হয়েছে তার উপর ভিত্তি করে, প্রাণীর কোষীয় সংগঠন মাত্রার উপর ভিত্তি করে আমরা প্রাণীকে 4 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কোষীয় মাত্রার গঠন, মানে এমন একটা জীব যে শুধুমাত্র কোষ দ্বারা তৈরি, শুধুমাত্র কোষ দ্বারা তৈরি। তাহলে যে দেহ গঠনে কিছু কোষ সম্মিলিতভাবে হয়ে নির্দিষ্ট কাজের জন্য বিশেষায়িত হয়, সে ধরনের দেহ গঠনকে আমরা কোষীয় মাত্রার জীব বলতেছি, সহজ হিসাব। তাহলে উদাহরণ কোনটা? পরিফেরা পর্বের প্রাণী, পরিফেরা, হ্যাঁ, পরিফেরা পর্বের প্রাণীদেরকে আমরা বলতেছি হচ্ছে এটা। এখন আমি তোমাদের বলি, শোনো, আমরা এগুলো আরো পড়বো, বিস্তারিত পড়াশোনা করবো। এখন শুধু তুমি একটু মনে রাখো, পরিফেরা আগে আমরা বলছি কোষীয় মাত্রার জীব, এটা আমরা পরে আরো জানবো, এগুলো মনে থাকবে তোমাদের, এখন কোনো কিছু বেরোনোর দরকার নেই। এখন আসো কোষ টিস্যু মাত্রার জীব। কোষ টিস্যু মাত্রার জীব কোনগুলা? তাহলে এটা থেকে একটু উন্নত হবে, এটা থেকে একটু, এটা হচ্ছে কোষ মাত্রার জীব, এটা থেকে একটু উন্নত কোনটা? কোষগুলো একটু টিস্যু গঠন করবে, সেই জন্য ওটাকে বলতেছি আমরা কোষ টিস্যু মাত্রার জীব। একটু চিন্তা করো তো, ধরো তুমি ক্লাস 6-এ পড়ো এবং তুমি ক্লাস 7-এ উঠে গেছো, ঠিক আছে? তো ক্লাস 7-এর মানে প্রথম মাস এবং ক্লাস 6 থেকে উঠছো, তোমার মধ্যে কিন্তু দুইটা বৈশিষ্ট্য থাকবে। ক্লাস 6-এরও একটু বৈশিষ্ট্য থাকবে, বাচ্চা বাচ্চা ভাব থাকবে, এবং ক্লাস 7-এরও একটু বৈশিষ্ট্য থাকবে। বুঝতে পারছো? তেমন ও তো আগে কিছু কোষের জীব ছিল, ওটা একটু ডেভেলপ করলাম, এই জন্য বলতেছে কোষ টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট, ঠিক আছে? তাহলে কোষ টিস্যু মাত্রার বিষয় দেখা যায় হচ্ছে নিডারিয়াতে। এবার আসো, এই কোষগুলো হয়ে যাবে হচ্ছে, এই কোষগুলো হয়ে যাবে হচ্ছে অঙ্গ। এখন আমাদের অঙ্গ গঠন করবে, ঠিক আছে? তাহলে দেখো টিস্যু, এবার দেখো যে ক্লাস 6 এর ক্লাস 7 এর দুইটা বৈশিষ্ট্য আছে। এবার দেখো টিস্যু অঙ্গ মাত্রার গঠন, ঠিক আছে? টিস্যু অঙ্গ মাত্রার গঠন কোথায় আছে? প্লাটিহেল মেন্টিস। সেটা আমরা পড়বো, এগুলো নিয়ে কোনো ব্যাপার নেই, এগুলো মনে থাকবে, এগুলো মনে রাখার বুদ্ধি আছে, আমরা পড়াবো। এখন যদি তুমি আর একটু নিচে আসো, তাহলে তুমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার, দেখো অঙ্গতন্ত্র মাত্রার জীব, অর্গান সিস্টেম গ্রেড অফ অর্গানাইজেশন। তার মানে এবার দেখো অঙ্গ থেকে এবার তন্ত্র তৈরি হচ্ছে। তন্ত্র মানে সিস্টেম, যেমন ধরো নার্ভাস সিস্টেম, তারপরে রেসপিরেটরি সিস্টেম, অ্যাবডোমিনাল সিস্টেম, এরকম সিস্টেম তৈরি হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন বিশিষ্ট। তাহলে আস্তে আস্তে কিন্তু উন্নত হলো, ঠিক আছে? তাহলে এই 4টা জিনিস মনে রাখবে, ঠিক আছে? যে কোন কোন মাত্রা আছে, পরীক্ষায় কিন্তু যে কোনো সময় দিবে, যে কোনো সময় আসবে, এবং এগুলো কিন্তু তোমাকে পারতে হবে। দাগাও, সুন্দর করে দাগাও, যে প্রথমে হচ্ছে কোষীয় মাত্রা জীব, একটু উন্নত হলো, কোষ টিস্যু মাত্রা জীব, তারপর আরো একটু উন্নত হলো, তাহলে হচ্ছে কি টিস্যু অঙ্গ মাত্রা জীব, আরো একটু উন্নত হলো অঙ্গতন্ত্র মাত্রার জীব। এইভাবে কিন্তু এটা পড়তে হবে। এবার যদি তুমি নিচের দিকে যাও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এই দিকে দেখো, এই যে দেখো জীবন পদ্ধতি, মুক্তজীবী, পরজীবী, এগুলো আমরা পড়বো। আচ্ছা, এগুলো একটু একটু পড়া লাগবে, একটু পড়ে দেখো। এই যে দেখো কেউ মুক্তজীবী, হ্যাঁ, মুক্তজীবী মানে সিঙ্গেল, ও ওর মতো ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, তাই না বলো? উড়ে বেড়ায়, কবিতর পাখির মতো উড়ে বেড়ায়। তারপরে দেখো পরজীবী, যে কি করে অন্য যে বডিতে বাস করবে, যেমন কি কৃমি, কলিজা খায়, তার নাম হচ্ছে কলিজা কৃমি, দেখো এই যে যকৃত কৃমি, হ্যাঁ। তারপরে দেখো মিথজীবী। মিথজীবী হচ্ছে
একসাথে বাস করে এবং একে অপরকে সহযোগিতা করে। বুঝতে পারছো? তাহলে দেখো যে দুটি ভিন্ন প্রজাতি পরস্পর সহযোগিতা এবং সহচর্যের ফলে উভয় উপকৃত হলে তাদের বলতেছে হচ্ছে মিথজীবী প্রাণী। আমরা এটা পড়বো, এই যে ক্লোরোহাইড্রা, ভিরিডিসমা এবং জো ক্লোরেল্লা, এটা আমরা পড়বো কোথায় পড়বো? শৈবাল ছত্রাকে পড়াশোনা করব। এখন আসো সহজীবী। সহজীবী কি? সহজীবী হচ্ছে একে অপরের সাথে বাস করবে কিন্তু কারো উপকারও করবে না, কারোর ক্ষতিও করবে না। বুঝতে পারছো? তাহলে এরকম মানুষ হবা যে তুমি যদি উপকার করতে না পারো সমস্যা নাই, ক্ষতি করা যাবে না। বুঝতে পারছো? ওকে, এবার যদি নিচে আসতে থাকো তাহলে আমরা আসবো এইবার থেকে। মনে করো পড়া শুরু হলো এখান থেকে, মেইন পড়া শুরু হলো কোথা থেকে? পড়া শুরু হলো এখান থেকে। যে দেখো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ, ভ্রূণীয় বিকাশ। এই ক্লিভেজের আরেকটা চমৎকার নাম আছে। ক্লিভেজের আরেকটা নাম হচ্ছে সম্ভেদ। সম্ভেদ, দাগাও। তাহলে হোয়াট ইজ ক্লিভেজ? ক্লিভেজ আসলে কি জিনিস এটা সম্পর্কে তোমার জানতে হবে। সেটা কি? যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট, জাইগোট মানে কি? যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, মানে ডিম্বাণু এবং শুক্রাণু দুইটা মিলে যে মানে কোষ গঠন করে সেটা হচ্ছে জাইগোট। এই জাইগোট মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তাকে বলা হয় ক্লিভেজ। তাহলে ক্লিভেজ কি? যে যৌন প্রক্রিয়ায় যে জাইগোট তৈরি হয় ওটা আসলে কিভাবে বিভাজিত হয়? কেউ একটু বাঁকা হয়ে বিভাজিত হয়, কেউ সোজাসুজি বিভাজিত হয়। হ্যাঁ, তো এগুলো কিভাবে হয় এটার উপর ভিত্তি করে আমরা ভাগ করব। ঠিক আছে? তাহলে ক্লিভেজ কি জিনিস মুখস্থ করলা, যে কি প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে এটা জানলা। এবার আসো একটু জিনিস তুমি চিন্তা করো। হ্যাঁ, এখন আসো ডিমের কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ক্লিভেজ দুই প্রকার। একটা হচ্ছে সম্পূর্ণ ক্লিভেজ বা হলোব্লাস্টিক ক্লিভেজ, আর একটা হচ্ছে আংশিক বা মেরোব্লাস্টিক ক্লিভেজ। ঠিক আছে? এখন আসো তোমাদেরকে যদি একটু বুঝাই ব্যাপারটা, যদি একটু চিন্তা করো, সেটা হচ্ছে ধরো একটা ডিম আছে, এরকম একটা ডিম আছে। ঠিক আছে? এই ডিমের পুরোটা জুড়ে যদি কুসুম এরকম ছড়িয়ে ছিটে থাকে, পুরোটা জুড়ে যদি ছড়িয়ে ছিটে থাকে এই ডিমের কুসুম যদি ছড়িয়ে ছিটে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ। মানে হোল ডিম, মানে পুরো ক্লিভেজ জুড়ে কি আছে? ডিমের কুসুম আছে, পুরো ডিম জুড়ে কুসুম আছে, তাকে বলতে হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ। আর যদি ধরো এরকম একটা ডিম আছে যার এক পাশে আছে নিউক্লিয়াস, এক পাশে আছে কি নিউক্লিয়াস, আর এক পাশে আছে কুসুম, এক পাশে কুসুম এক পাশে নিউক্লিয়াস, সেটাকে আমরা বলতেছি মেরোব্লাস্টিক। মেরো মানে মেরুর দিকে, কি বলতো? মেরুর দিকে নিউক্লিয়াস আছে, মেরুর দিকে। ঠিক আছে? সেজন্য মেরুর দিকে কুসুম আছে, সেটাকে আমরা বলছি মেরোব্লাস্টিক ক্লিভেজ। ঠিক আছে? এখন যদি ক্লিভেজের ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে আমরা বলি ভেজিটাল পোল। তাহলে এই পাশে কুসুম আছে, এই জন্য এটাকে আমরা বলবো কি? ভেজিটাল পোল। বুঝতে পারছো? ভেজিটাল পোল বলবো। ওকে, ভেরি গুড। নাও এইবার চিন্তা করো, যে পাশে নিউক্লিয়াস থাকবে তাকে আমরা বলবো অ্যানিমাল পোল। ক্লিয়ার? এইবার আসো, তাহলে যে পাশে নিউক্লিয়াস আছে তাকে আমরা কি বলবো? অ্যানিমাল পোল। ভেরি গুড। এইবার আসো আমরা আরেকটু নিচে যাই, সেটা হচ্ছে এইবার আসো এই কথাটা বোঝো কিনা দেখো তো। এই কথাটা একটু তোমাদের বুঝতে হবে, অনেকে এটা বুঝতে চায় না কি জিনিস। সেটা হচ্ছে দেখো, ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ দুই ধরনের। তার মানে হচ্ছে ধরো এই যে মেল গ্যামেট আর ধরো ফিমেল গ্যামেট, হ্যাঁ, এই দুইটা একসাথে হয়ে একটা জাইগোট তৈরি করলো, তাই না? একটা জাইগোট তৈরি করলো। জাইগোট, ধরো জাইগোট এটা। এই যে জাইগোটটা আছে, এই জাইগোটটা ভবিষ্যতে কি হতে পারে? এই যে জাইগোটের কোষগুলো আছে, এই জাইগোটের কোষগুলো আছে, দেখো এটা একটা জাইগোট। হ্যাঁ, এই জাইগোটের কোষগুলো ভবিষ্যতে কি হবে, এটা এটা কি হতে পারে সেটার উপর ডিপেন্ড করে, মানে ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটন। এই যে ভ্রূণীয় কোষ আছে, এটা ভবিষ্যতে কি গঠন করবে? ওটা কি হাত গঠন করবে, মুখ গঠন করবে, পাই গঠন করবে? এটা যদি জানা থাকে, ওটা যদি নির্দিষ্ট করা থাকে, তাকে সেটা আমরা বলি নির্দিষ্ট ক্লিভেজ। মানে এই কোষটা যদি জানে, ঠিক আছে, এই এই কোষটা জানে যে এই বড় হয়ে ডাক্তার হবে, কি হবে? ডাক্তার হবে, তাহলে তুমি কি মনে করবা? এই হচ্ছে নির্ধারিত ক্লিভেজ, নির্দিষ্ট ক্লিভেজ। হ্যাঁ, ওই যে 3 ইডিয়ট মুভির মধ্যে দেখো নাই, মেরা বেটা ইঞ্জিনিয়ার বানেগা। হ্যাঁ, তো তেমন যদি এই কোষটা জানে আগে থেকে যে ও কি হবে, সেটাকে আমরা বলবো কি? নির্দিষ্ট ক্লিভেজ। আর যদি কোষটা না জানে যে ও কি হবে ভবিষ্যতে, তাহলে সেটাকে আমরা বলবো অনির্দিষ্ট ক্লিভেজ। এইবার তোমাদের কাছে আমার প্রশ্ন, তুমি বলো তো, মানুষের যে ক্লিভেজ আছে এই ক্লিভেজটা কি নির্দিষ্ট ক্লিভেজ
না অনির্দিষ্ট ক্লিভেজ? দেখি কে পারো, বলো দেখি এটার উত্তর কি হবে। এবার এটা যদি তুমি পারো তাহলে দেখি তোমরা বুঝবো যে তোমরা আসলে কেমন পারো। দেখো ভ্রূণীয় কোষের এইটা দেখো মানুষ একটা হলো অনির্দিষ্ট বা অনির্দিষ্ট ক্লিভেজ, তাহলে যে ভ্রূণীয় পরিস্ফুটনের ক্লিভেজ প্রাথমিক ধাপে উৎপন্ন হয়ে প্রতিটি কোষকে আমরা একটি সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টির ক্ষমতা ধারণ করে, সে ধরনের ক্লিভেজকে আমরা অনির্দিষ্ট ক্লিভেজ বলতেছি। মানে এই কোষটা মানে অনির্দিষ্ট বা অনির্দিষ্ট ক্লিভেজটা কি? অনির্দিষ্ট ক্লিভেজ হচ্ছে এই কোষটা যদি ছিটকে যায়, মনে করো এখান থেকে একটা কোষ মানে স্প্লিট হয়ে গেল, ভেঙে গেল, এই কোষটা আরেকটা মানুষ তৈরি করতে পারবে, বুঝতে পারছো? আরেকটা মানুষ তৈরি করতে পারবে। তো এইবার আমরা তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষের ক্লিভেজটা হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ। তোমরা উত্তর দিয়েছো কি জানি না, কিন্তু মানুষের ক্লিভেজ কি হবে? এটা হচ্ছে মানুষ হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ, বুঝতে পারছো? মানুষটা কি? অনির্দিষ্ট ক্লিভেজ। ওকে, আচ্ছা, তাহলে নির্দিষ্ট ক্লিভেজ কি? নির্দিষ্ট ক্লিভেজ আগে থেকেই জানে যে ও ভবিষ্যতে কি গঠন করবে, ভবিষ্যতে কি হবে, ওর ভাগ্য আগে থেকে নির্ধারিত। কিন্তু মানুষের কোষ যদি একটা সিটে যায়, ও নিজেই একটা মানুষ তৈরি করতে ফেলে বলতে পারবে, বুঝতে পারছো? ওর মধ্যে এই গুণ আছে। এখন আসো, এই যে ক্লিভেজ, এটা আমরা ভাগ করলাম কিসের উপর ভিত্তি করে বলতো? ভবিষ্যতে কি হবে তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিটারমিনেন্ট ক্লিভেজ, আরেকটা হচ্ছে ইনডিটারমিনেন্ট ক্লিভেজ। এইবার আসো, অন সেকেন্ড, এবার তোমরা এখানে আসো, এখানে দেখো একটা চমৎকার একটা কথা লেখা আছে। এবার দেখো এখানে যেটা লেখা আছে যে বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ 3 প্রকার। বিভাজন তল মানে কি? এটা কিভাবে বিভাজিত হবে? দেখো এটা দেখো একটা সুন্দর লম্বালম্বি বিভাজিত হচ্ছে, দেখো এই দেখো সুন্দর করে বিভাজিত হচ্ছে, হ্যাঁ দেখো সুন্দর করে বিভাজিত হচ্ছে এইদিকে। কিন্তু এই যে দেখো এটা একটু বাঁকাভাবে ক্লিভেজ একটু ইয়ে হচ্ছে না, একটু পাশাপাশি দেখো এখান থেকে একটু ক্লিভেজ হচ্ছে, একটু একটু অন্যরকম করে হচ্ছে। আবার সর্পিল ক্লিভেজ দেখবা এটা হচ্ছে ওই যে সিঁড়ি আছে না, সিঁড়ির মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে বিভাজিত হবে, ঠিক আছে? তার মানে বিভাজন তল মানে কি? কোন তলের উপর বিভাজিত হবে সেটাকে সেটাকে আমরা বলতেছি এই বিভাজন তলের উপর ভিত্তি করে কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ওরিও ক্লিভেজ, আরেকটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আরেকটা হচ্ছে সর্পিল ক্লিভেজ। তাহলে এই হেডলাইন থেকে প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে নিচের কোন ভাবে বিভাজন তলের উপর ভাগ করা যায় না? তাহলে মনে রাখতে হবে ওরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ। এখন দেখো এই যে দেখো এটা কিভাবে বিভাজিত হচ্ছে দেখো তো। এই দেখো এই ধরনের ক্লিভেজ বিভাজন তলগুলো জাইগোটকে সবসময় সুষম এবং অরীয় ভাবে বিভাজিত হবে। এটা কি হবে? অরীয় ভাবে বিভাজিত হবে। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় অরীয় ক্লিভেজের সংজ্ঞা আসবে না। পরীক্ষায় কখনো এই অরীয় ক্লিভেজ কাকে বলে আসবে না। পরীক্ষায় আসবে অরীয় ক্লিভেজের উদাহরণ কোনটি, সেটা তোমাকে মনে রাখতে হবে। দেখো অরীয় ক্লিভেজের উদাহরণ হচ্ছে আর্থ্রোপোডা। তো আমরা এটা মুখস্থ করি এইভাবে যে দেখো অরীয়, অ দিয়ে অরীয় আর অ দিয়ে হচ্ছে অর্থোপোডা, হ্যাঁ ঠিক আছে? তো আর্থ্রোপোডাকে আমরা একটু অর্থোপোডা পড়বো, কি পড়বো বলতো? অর্থোপোডা। তাহলে অরীয় অর্থোপোডা, অরীয় আর্থ্রোপোডা, অরীয় অর্থোপোডা, ঠিক আছে? ভুল করে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তাহলে অরীয় ক্লিভেজ অ দিয়ে আর্থ্রোপোডা। তোমার পরীক্ষায় আসবে এটা যে অরীয় ক্লিভেজের উদাহরণ কোনটি? আর্থ্রোপোডা। তাহলে আমার মনে হয় যে তোমরা এটা পারবা। এবার যদি তুমি আসো দেখো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বা বাইল্যাটারাল ক্লিভেজ, এটার উদাহরণ কি? এটার উদাহরণ জানতে হবে আমাদের, তাই না? তাহলে এটা কি হবে? দেখো এটা হচ্ছে উদাহরণ, দেখো আছে হচ্ছে কর্ডাটা, কি বলতো? কর্ডাটা। কর্ডাটার উদাহরণ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এখন আসো আমরা যদি দেখি, দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসমর ইংরেজি হচ্ছে বাইল্যাটারাল, বি দিয়ে দেখো বাইল্যাটারাল। ও আচ্ছা, ইংরেজিগুলো কিন্তু জানতে হবে। রেডিয়াল ক্লিভেজ, অরীয় প্রতিসম, ইংরেজিগুলো জানতে হবে। দেখো বাইল্যাটারাল ক্লিভেজ, তাহলে বাইয়ের একটা বি আছে কিনা বলো? এখন বলো বির পরের অ্যালফাবেটটা কি বলো? বির পরের অ্যালফাবেটটা সি। সি দিয়ে মনে রাখবা উদাহরণটা হচ্ছে কর্ডাটা। পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আসবে উদাহরণ, যে দ্বিপার্শ্বীয় প্রতিসমর উদাহরণ কি? কর্ডাটা। এখন যদি তোমরা আরেকটু নিচে আসো তাহলে কিভাবে মনে রাখবা? বলবা ভাই দ্বিপার্শ্বীয় এক্সাম্পল হচ্ছে কি? দ্বিপার্শ্বীয় উদাহরণ বাইল্যাটারাল, বি দিয়ে বাইল্যাটারাল, হ্যাঁ মনে রাখবা যে বি দিয়ে বাইল্যাটারাল, এটা লেখে না কেন? বাইল্যাটারাল, বি দিয়ে বাইল্যাটারাল এবং সি দিয়ে হচ্ছে কর্ডাটা, ঠিক আছে? এইভাবে মুখস্থ করতে হবে কিন্তু, ওকে? এবার যদি তোমরা আরেকটু নিচে আসো তাহলে দেখবা যে সর্পিল ক্লিভেজ, হ্যাঁ এবার আমরা কি পড়বো? সর্পিল ক্লিভেজ, হ্যাঁ সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজ কিভাবে ঘটবে? চক্রাকারে ঘটবে। কি হবে? চক্রাকারে ঘটবে, হ্যাঁ চক্রকার, হ্যাঁ চক্রাকারে ঘটবে। কিভাবে দেখো আমরা যদি একটু আসি তাহলে দেখবো চমৎকার একটা কথা লেখা আছে। দেখো সর্পিল ক্লিভেজের এক্সাম্পল দুইটা, একটা হচ্ছে অ্যানিলিডা, একটা হচ্ছে মলাস্কা।
দেখো এটা এই যে সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে হবে, চক্রকারে হবে এই ক্লিভেজটা, ঠিক আছে। তাহলে উদাহরণটা কি, অ্যানিলিডা এবং মলাস্কা। তাহলে আমরা একটু মনে রাখবো, আমরা মনে রাখবো হচ্ছে আম্মু, মনে রাখবা যে আম্মু সাপ, মানে এই সাপ, এই যে এই সাপ, যে সাপ দেখে তোমরা চিল্লায় ওঠো সেই সাপ, মানে সাপের মতো চক্রাকারে হবে, ঠিক আছে, এরকম। হ্যাঁ, তাহলে আম্মু সাপ মানে কি, এ দিয়ে মনে রাখবা কি বলতো, অ্যানেলিডা, ম দিয়ে মনে রাখবা কি বলতো, মলাস্কা। পরীক্ষায় সরাসরি এক্সাম্পল আসবে, তোমরা যদি অ্যাডমিশনের বইগুলো দেখো, তোমরা যদি এমসিকিউ গুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা এটা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। তাহলে স্পাইরাল আর এস দিয়ে স দিয়ে মনে রাখবা কি বলতো, এটা হচ্ছে সরপিলো ক্লিভেজ। কি ক্লিভেজ বলো, সরপিলো ক্লিভেজ। বুঝতে পেরেছ? আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে এটা মনে রাখতে হবে। এবার তাহলে আমরা কিসের উপর ভাগ করলাম, এটা হচ্ছে বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ 3 প্রকার, অরীয়, সর্পিল এবং হচ্ছে দ্বিপার্শ্বীয়। এবং প্রত্যেকটার উদাহরণ আমরা মুখস্থ করার একটা বুদ্ধি বের করছি এবং ওইভাবে মুখস্থ করছি। এবার যদি তোমরা আরেকটু নিচে আসো, তাহলে দেখো এবার হচ্ছে ভ্রূণ স্তর, জার্ম লেয়ার। ভ্রূণ স্তর কি জিনিস, এখানে দেখো যেসব প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলোর জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার নামক একটা কোষ তৈরি করে। এই কোষগুলো আবার প্রথমে মরুলা গঠন করে, তারপরে আবার তৈরি করে ব্লাস্টোলা, তারপরে তৈরি করে হচ্ছে গ্যাস্টোলা, ঠিক আছে। এখন আসো আমরা আসলে যেটা পড়বো সেটা হচ্ছে এই যে প্রাণীগুলোকে বলবে ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে প্রাণী কয় প্রকার। ভ্রূণ স্তর, ভ্রূণ স্তরের উপর প্রাণী দুই প্রকার, একটা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক প্রাণী বা দ্বিস্তরী প্রাণী বা ভ্রূণ স্তরী প্রাণী, আরেকটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী বা ট্রিপ্লোপ্লাস্টিক। শেষ, কাহিনী শেষ, এত জটিল করার কিছু নাই, সহজ। দেখো আরেকটা কি, আরেকটা হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক প্রাণী। কই, এই যে একটা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী, আরেকটা হচ্ছে ত্রিস্তরী। হ্যাঁ, পরে পরে পেজে পড়বো। এই যে ট্রিপ্লোপ্লাস্টিক, হ্যাঁ, এই যে ত্রিস্তরী বা ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমাল। ভেরি গুড। আচ্ছা, এখন আসো আমরা এই ছবিটা যদি একটু দেখি, এই যে এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটা যদি একটু দেখো তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে এই ছবিটা দেখো। এই ছবিটা যদি দেখো তাহলে দেখো একটা চমৎকার জিনিস তোমরা দেখতে পাবা, সেটা কি, দেখো এই যে দেখো, এটা দেখো, এখানে দেখো, এটা এখানে দেখো কোষ, যে মাঝখানে যে ফোঁটা দেখতেছো এটা নিউক্লিয়াস, তাহলে এটা একটা কোষ, এটাও কোষ, কিন্তু মাঝখানে দেখো কোনো কোষ নাই, দেখো কোনো কোষ নাই, দেখো সাদা, তোমার বই দেখো সাদা। তাহলে এই যে বাইরের লেয়ার, এই বাইরের লেয়ারটার নাম হচ্ছে এক্টোডার্ম, আর এই যে ভিতরের লেয়ার এটার নাম হচ্ছে এন্ডোডার্ম। এন্ডো মানে ভিতরে আর একটো মানে বাইরে। আচ্ছা, আর মাঝখানে একটা জিনিস আছে তার নাম হচ্ছে মেসোগ্লিয়া। কি বলতো, মেসোগ্লিয়া, ঠিক আছে। তাহলে ডিপ্লোপ্লাস্টিক প্রাণীর দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে ইক্টোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম। মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে মেসোগ্লিয়া। এই যে মেসোগ্লিয়া, এই মেসোগ্লিয়ার গ্লিয়া থেকে মনে রাখবা এটা হচ্ছে গাম, গামের মতো একটা, গাম মানে বোঝো না, আঠা, তাহলে গামকে আমরা বলবো হচ্ছে আঠা, ঠিক আছে, আঠা, তাই না। তাহলে এটাকে আমরা যদি এখানে আনি একটু, দেখো যে এই যে দুই স্তর, এই দুই স্তরের মাঝে একটা কি থাকবে, আঠালো, দেখো আঠালো জেলির মতো অকোষীয় মেসোগ্লিয়া থাকে। এই মেসোগ্লিয়ার একটা নাম আছে, মেসোগ্লিয়ার নাম হচ্ছে মেসোল্যামেলা। মেসোল্যামেলা, আরেকটা নাম কি আছে, মেসোল্যামেলা, এটাও জানতে হবে, ঠিক আছে। তাহলে মেসোগ্লিয়ার আরেকটা নাম কিন্তু মেসোল্যামেলা, এখানে লিখে রাখো। এবং দ্বিস্তরী প্রাণী আমরা একটাই পড়বো, সেটা হচ্ছে নিডারিয়া। নিডারিয়া প্রাণীরা হচ্ছে দ্বিস্তরী, ঠিক আছে। এটা আমরা পড়াশোনা করব যখন নিডারিয়া পর্বটা পড়বো তখন। এখন যদি তোমরা আরেকটু নিচে আসো তাহলে দেখো এই যে এখন তাহলে দেখো ডিপ্লোপ্লাস্টিকে তো মাঝখানে কোনো কি ছিল না, লেয়ার ছিল না, কিন্তু তুমি যদি এখানে আসো, ডিপ্লোপ্লাস্টিকের মাঝখানেও কোষ থাকবে, কি থাকবে, মাঝখানেও কি থাকবে, কোষ থাকবে, বুঝতে পারছো, মাঝখানেও কোষ থাকবে, এই যে মাঝখানেও কোষ আছে, হ্যাঁ, মাঝখানেও কি আছে, কোষ আছে, মাঝখানেও কোষ আছে, বুঝতে পারছো, মাঝখানেও কোষ আছে। এটাকে দেখো তাহলে একটু ডান, মেসোগ্লিয়া থাকবে না, মেসোগ্লিয়ার পরিবর্তে থাকবে মেসোডার্ম। কি থাকবে, মেসোডার্ম, ঠিক আছে, এটা একটু মনে রাখলা। আচ্ছা, এবার যদি তোমরা একটু নিচে আসো তাহলে দেখবা, এখানে আসো, এখানে যদি আসো যে দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্যটা তোমরা একটু পড়ে ফেলবা। এখান থেকে তেমন কোনো কিছু নাই, শুধু তুমি মনে রাখতে পারো, এটা জাস্ট তোমাদের হচ্ছে খ নাম্বার কোশ্চেনের জন্য তোমরা একটু পড়ে রাখতে পারো। হ্যাঁ, এখানে আমাদের তেমন কোনো কিছু পড়ানোর নাই, তুমি যদি মনে হয় যে এটা একটু পড়া দরকার তাহলে জাস্ট এটা একটু পড়ে রাখতে পারো, ঠিক আছে, এটা একটু পড়ে রাখবা। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আমরা আরেকটু নিচে যাই, হ্যাঁ,
এবার দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা মানে হচ্ছে একটা প্রাণীকে সমান সমান ভাগে যদি ভাগ করা যায়, কত ভাবে ভাগ করা যায়, সেটাকে আমরা বলবো প্রতিসাম্যতা। আর যদি কোনো প্রাণীকে ভাগিয়ে না করা যায়, তাকে আমরা বলবো অপ্রতিসাম্যতা। তাহলে দেখো প্রতিসাম্যতা মানে কি, ধরো ওই যে এই প্রাণীটাকে কত ভাগে ভাগ করা যাবে সেটাকে আমরা বলবো, কিন্তু সমান সমান হইতে হবে। কি হইতে হবে? সমান সমান। মানে ওই প্রাণীটাকে দেখে চেনা যায়, মনে করো একটা খণ্ড দেখে জানা চেনা যায় যে ওই প্রাণীটা আসলে ওই প্রাণী, তার সমস্ত বৈশিষ্ট্য যেন থাকে। বুঝতে পারছো? যেমন ধরো মানুষকে যদি ভাগ করো, এই যে এক পাশে দুই পাশে ভাগ করে দিলা, তাহলে একটা হাত থাকবে, মুখের অর্ধেক থাকবে, নাকের অর্ধেক থাকবে, সমস্ত কিছু থাকবে। কিন্তু মানুষটাকে কি আরো আরো কয়েকটা ভাগে ভাগ করা যাবে? যাবে না। এখন তুমি যদি দেখো প্রতিসাম্যতা বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ এবং সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। ঠিক আছে? তাহলে কয়টা অংশে তলে ভাগ করা যাবে সেটা হচ্ছে প্রতিসম প্রাণী। যেসব প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় তাদেরকে আমরা বলছি প্রতিসম প্রাণী। আর যেগুলোকে ভাগ করা যাবে না তাদেরকে আমরা বলবো অপ্রতিসম প্রাণী। এখন তোমার পরীক্ষার জন্য আসলে লাগবে কি জানো? পরীক্ষায় প্রতিসাম্যতার সংজ্ঞা মাঝে মাঝে কিন্তু আসে, মানে সৃজনশীলে আসে, তাই কিন্তু তোমরা এটা পড়তে পারো। এখন দেখো এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে গোলীয় প্রতিসাম্যতা। এই যে দেখো এখান থেকেও আমাদের লাগবে উদাহরণ। যারা আসলে প্রশ্ন দেখেছো, যারা আসলে মাঝে মাঝে প্রশ্নগুলো দেখো, যে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায়, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসে, তোমরা যদি দেখো তাহলে তোমরা কখনোই গোলীয় প্রতিসাম্যতার সংজ্ঞা পড়তে যাবা না। তোমরা পড়তে যাবা ভাই গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ করতে, ওইটা মনে রাখতে যাবা। এই যে গোলীয় প্রতিসাম্যতা, দেখো গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ কি দেখো? গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ হচ্ছে ভলভক্স গ্লোবেটর, তারপরে দেখো রেডিওলারিয়া, তারপরে দেখো হেলিওজোয়া। এই তিনটা নাম আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। বুঝতে পারছো? তো আমরা যখন এই উদাহরণটা মনে রাখি তখন আমরা এইভাবে মনে রাখি যে হ্যালো হ্যালো গোল সরি সরি হ্যালো এখানে তো তাহলে এই যে গোলীয় প্রতিসাম্যতা, গোলীয় প্রতিসাম্যতা তোমাকে একটু মনে রাখতে হবে। কি করতে হবে? মনে রাখতে হবে। তো গোলীয় প্রতিসাম্যতার এই যে এখানে একটা চিপায় একটা লিখে রাখো, মনে রাখবা কি? হ্যালো ভালো রেডিও। কি মনে রাখবা? হ্যালো ভালো রেডিও। তো ভালো রেডিওকে তুমি বলছো হ্যালো কেমন আছো, কি করছো, পেঁয়াজ কাটছো কিনা। ঠিক আছে? তাহলে মনে রাখবা এটা। এই আচ্ছা, তাহলে দেখো এটা মনে রাখবা। ঠিক আছে? হ্যালো ভালো রেডিও। তাহলে কিভাবে মনে রাখবা? হ্যালো থেকে মনে রাখবা হেলিওজোয়া, ভালো থেকে মনে রাখবা ভলভক্স, রেডিও থেকে মনে রাখবা রেডিওলারিয়া। বুঝতে পারছো? তোমাকে এগুলো মনে রাখতেই হবে, পরীক্ষায় এগুলো আসবে। অনেকে মনে করবা না না আমি শুধুমাত্র কোনো কিছু ছন্দ ইউজ করবো না, কোনো টেকনিক ইউজ করবো না, তোমার মনে থাকবে না। তোমার যদি মনে থাকে তাহলে তোমাকে দেখো কত ইনফরমেশন মনে রাখতে হবে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, কত ইনফরমেশন মনে রাখতে হবে। তো তোমাকে একটু টেকনিক ইউজ করতে হবে যাতে তুমি অ্যাটলিস্ট এমসিকিউর অপশন দেখে হলেও তুমি চিনতে পারো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? এখন তুমি যদি একটু জিনিসের দিকে আসো তাহলে দেখবা আরেকটা চমৎকার জিনিস আছে, সেটা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতা, তাহলে দেখো অরীয় ক্লিভেজও কিন্তু ছিল, অরীয় প্রতিসাম্যতাও আছে, কিন্তু গোলীয় ক্লিভেজ কিন্তু ছিল না। ঠিক আছে? উল্টো পাল্টা কিন্তু করবা না। এখন আসো অরীয় ক্লিভেজ যদি আমরা পড়ি, আমরা তোমাদের কি বলছি বলতো? সবকিছুর উদাহরণ লাগবে। এখন দেখো অরীয় ক্লিভেজের উদাহরণ কি? অরীয় ক্লিভেজের উদাহরণ হচ্ছে হাইড্রা, জেলিফিশ এবং সি অ্যানিমন। ঠিক আছে? আচ্ছা, এটা যখন পড়বা এটা একটা ট্রিক্স আছে, এটা পড়ার একটা কৌশল আছে। কৌশলটা কি? এভাবে দেখো, মনে রাখবা অরীয় যখনই পড়বা, অরীয়, অরীয় কথাটার সাথে তুমি একটু এইভাবে বানিয়ে ফেলবা অরীয় জলীয়। কি মনে রাখবা? অরীয় জলীয়, মানে এই প্রাণীগুলো জলে বাস করবে। যেমন ধরো দেখো হাইড্রা, এই দেখো হাইড্রা, হাইড্রা দেখো হাইড্রা কোথায় বাস করে বলতো? জলে বাস করে। আর হাইড্রা বলতো হাইড্রো পাওয়ার, পানি জলবিদ্যুৎ, পানি বিদ্যুৎ, তাই না? হাইড্রো পানি শক্তি, হাইড্রো কথার মানে কিন্তু পানি বোঝায়। তাহলে হাইড্রো মানে তো পানি, তাই না? তাহলে হাইড্রা পানি মানে তো জল, তাই না? তাহলে এটা তো হাইড্রা তো আসলে অরীয় ক্লিভেজের উদাহরণ হবে। তারপরে দেখো জেলিফিশ, আর নামের ভিতরে জল আছে, তাহলে ওটা তো অরীয় ক্লিভেজের উদাহরণ, জেলিফিশ জল, জেলিফিশ। সি অ্যানিমন, এই সি মানে কি বলতো? সাগর, সাগর, তাই না? তাহলে সি অ্যানিমন,
এটা হচ্ছে সাগর তো জলে ভরা, জলে ভরপুর। এইভাবে মনে রাখবা যে অরীয় জলীয়, অরীয় জলীয় তার মানে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন যেগুলো সাগরে বাস করবে, জলে বাস করবে, সেগুলোর উদাহরণ হবে কি? সেগুলোর উদাহরণ হবে হচ্ছে এই যে অরীয় দিয়ে। ঠিক আছে, এইভাবে মনে রাখবো অরীয়, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। এবার যদি তোমরা আরেকটু নিচে আসো তাহলে দেখবা, এইবার দেখো আমরা যদি দেখি দ্বিঅরীয় প্রতিসাম্যতা। দ্বিঅরীয় প্রতিসাম্যতা যদি দেখো, দ্বিঅরীয় প্রতিসাম্যতার উদাহরণ কি? দ্বিঅরীয় প্রতিসাম্য থেকে একটা কথা মনে রাখতে হবে, এখানে 4টি সদৃশ অংশে বিভক্ত করা যেতে পারে। হ্যাঁ, প্রাণীকে 4টা সদৃশ অংশে কি করা যেতে বিভক্ত করা যেতে পারে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে টিনোফোরা। দেখো এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে যে টিনোফোরা। এখন তোমাকে যদি আমরা বলি এটা কিভাবে মুখস্থ করবা, এটা এভাবে মুখস্থ করতে হয়। দেখো এটা আমরা কিভাবে পড়ি, আমরা এভাবে পড়ি, এই যে দ্বিঅরীয়, ওটা ছিল অরীয়, আর এটা হচ্ছে দ্বিঅরীয়। তো দ্বিঅরীয়, দ্বি মানে কি বলতো? দ্বি মানে হচ্ছে দুই, দুই মানে কি বলো? দুই মানে টু, তাই না? টু মানে কি বলতো? টু মানে হচ্ছে টিনোফোরা। কি বলতো? টিনোফোরা। বুঝতে পারছো? এটাকে আমাদের এই টেকনিকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো দ্বিঅরীয় মনে রাখবা, দ্বিঅরীয় মানে দুই, দুই মানে টু, টু মানে টিনোফোরা। ঠিক আছে, এবং এই টিনোফোরাকে আমরা 4টি সদৃশ অংশে বিভক্ত করতে পারি। এটা কি তোমরা বুঝছো? এইবার যদি তোমরা আরেকটু নিচে আসো তাহলে দেখো, এইবার যদি দেখো এখানে যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বা বাইল্যাটারাল ক্লিভেজ, বাইল্যাটারাল ক্লিভেজ বা সরি বাইল্যাটারাল সিমেট্রি উদাহরণ কি? দেখো আমি তোমাদের সবসময় বলতেছি কিন্তু কি লাগবে? উদাহরণ লাগবে। তাহলে দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ হচ্ছে প্রজাপতি, ব্যাং, আরেকটা হচ্ছে মানুষ। এখান থেকে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি? এইটা পরীক্ষায় আসবে। তাহলে প্রজাপতি, ব্যাং এবং মানুষ। এখন বলবা ভাই সবগুলোরই একটা টেকনিক দিলেন, এটার একটা দেন। এটার টেকনিকটা আমরা এইভাবে মুখস্থ করি। দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার ইংরেজি আমরা আগেই শিখে রাখছি, সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় মানে বাইল্যাটারাল, বাইল্যাটারাল সিমেট্রি, তাই না? তাহলে যেখানেই বাই আসবে, তাই না, এটা আমরা এইভাবে মনে রাখবো। দেখো এটা আমরা কিভাবে মনে রাখি? আমরা মনে রাখি এইভাবে যে তোমরা একটু চিপাই লিখে ফেলো, এখানে চিপাই লিখে ফেলবা। কি লিখে ফেলবা? মনে রাখবা বি হিউম্যান। কি হও বলতো? মানুষ হও। দেখো প্রত্যেকটা জীব, গরুর থেকে যদি বাচ্চা হয় সে গরুই হয়ে যায়, ছাগল থেকে যে জন্মায় সে ছাগলই হয়, কিন্তু মানুষ, মানুষের পেট থেকে জন্ম নেওয়ার পরও ও আসলে মানুষ হয় না, ওকে বলতে হয় তুমি মানুষ হও। কেন বলতো? কারণ মানুষের বাচ্চাকে তুমি যদি ভালো করে গড়ে না তোলো, ও মানুষ হবে না, ও পশুর চাইতেও খারাপ হবে। বুঝতে পারছো? তাই আমরা একটা চমৎকার কথা লিখলাম, কথাটা হচ্ছে বি হিউম্যান মানে কি? মানুষ হও। বি হিউম্যান মনে রাখতে হবে কি? দেখো বি থেকে মনে রাখবা কি বলতো? প্রথমে বি থেকে মনে রাখবা বাইল্যাটারাল, তাই না? বাইল্যাটারাল, ওকে বাইল্যাটারাল মনে রাখলা, বাইল্যাটারাল। বি দিয়ে আবার মনে রাখবা এই যে প্রজাপতি, প্রজাপতির একটা চমৎকার ইংরেজি আছে, কি বলতো? বাটারফ্লাই। কি বলতো? বাটারফ্লাই মানে কি রে? বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি, বাটারফ্লাই মানে প্রজাপতি। তারপরে মনে রাখবা কি বলতো? বি দিয়ে মনে রাখবা ব্যাং, এই যে BANG, ব্যাং, বাংলিশ, বাংলিশ মনে রাখবা, বি দিয়ে ব্যাং। তোমাকে তো পড়া মনে রাখতে হবে, তাই না? না পড়া ভুলে যেতে চাও? পড়া মনে রাখতে হবে, তাহলে এইভাবে মনে রাখতে হবে। এবং হিউম্যান মানে কি রে? হিউম্যান মানে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, মানুষ। মানুষের মতো শ্রেষ্ঠ জীব পৃথিবীতে আছে বলো? পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ। ঠিক আছে, তাহলে এইভাবে মনে রাখবো। তাহলে এখানে চিবাই একটা লিখে রাখো, বি হিউম্যান মানে হচ্ছে প্রজাপতি, ব্যাং এবং মানুষ। এবার আমরা আরেকটা মনে রাখবো, অপ্রতিসাম্য মানে যাদেরকে ভাগ করা যায় না, অসভ্য, ভাগ করা যায় না। কি করা যায় না? ভাগ করা যায় না। তাহলে কোনো অংশেই ভাগ করা যায় না, তাদেরকে আমরা বলছি অপ্রতিসাম্য। উদাহরণ কি? স্পঞ্জ বা সিলিওনা সেলেটা এবং আপেল শামুক বা পিলা গ্লোবাসা। এই পিলা গ্লোবাসা নামটা মনে রাখবা, পিলা গ্লোবাসা লাগবে। দেখো তোমরা কি শামুক দেখেছ? শামুক কেমন পেঁচানো পেঁচানো না আছে? ওকে যেভাবেই ভাঙতে যাও ও একদম গুড়মুড়া হয়ে যাবে। কি হয়ে যাবে? গুড়ামুড়া হয়ে যাবে। ওকে ভাঙ্গাই ভাঙ্গাই মানে ভাগ কোনো অক্ষেই ভাগ করা যায় না। আর দেখো এই যে স্পঞ্জ নামটা, দেখো স্পঞ্জ নামটা তুমি আজ থেকে যখনই দেখবা চোখের কল্পনার জগতে হারিয়ে যাবা। ওই মেয়েটিকে যখন মানে কল্পনার জগতে হারিয়ে যাওয়া একটা মেয়েকে নিয়ে বা একটা ছেলেকে নিয়ে, ও মাই গড এত সুন্দর রূপবতী নারী, তো তেমনি স্পঞ্জকে নিয়ে একটু কল্পনায় হারিয়ে যাও তো। দেখো স্পঞ্জ নামটা দেখো তো কেমন একটা জটিল একটা নাম। এই নামটাকে ভাঙতেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে মনে রাখবে এটা ভাঙা যায় না, নামটাই জটিল, ভাঙা যায় না। আর শামুক তো আরো জটিল, শামুক তো এত প্যাচ, মানুষের মনে যত প্যাচ তার চেয়ে বড় প্যাচ কার আছে বলতো?
শামুকের আছে, এই জন্য শামুককেও কি করা যায় না, ভাগ করা যায় না, এই জন্য মনে রাখবা অপ্রতিসম। নাম দেখলেই যেন অপশন মনে পড়ে। ঠিক আছে, এখন তুমি যদি এদিকে আসো, তাহলে আমরা আরেকটা চমৎকার জায়গায় যাব, সেটা হচ্ছে খণ্ডায়ন, খণ্ডকায়ন। খণ্ডকায়ন কি? খণ্ডকায়ন হচ্ছে এই যে দেখো, প্রাণীর বিভিন্ন জায়গায় খণ্ড, মানে খণ্ড খণ্ড থাকে, খণ্ড খণ্ড। প্রাণীর বিভিন্ন কি থাকে বলতো, খণ্ড খণ্ড থাকে। কোন প্রাণীর দেহের লম্বালম্বী অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তি থাকে, এবং খণ্ড খণ্ড আছে, এটাকে আমরা বলছি খণ্ডকায়ন। তো খণ্ডকায়নের ইংরেজি হচ্ছে মেটামরিজম, এবং প্রতিটা খণ্ডকে আমরা বলতেছি মেটামায়ার। ঠিক আছে, তাহলে খণ্ডকায়ন, খণ্ডকায়নের ইংরেজিও জানতে হবে, মেটামরিজম। এর আরেকটা ইংরেজি আছে, নাম হচ্ছে সেগমেন্টেশন। এইগুলো জানতে হবে যে খণ্ডকায়নের ইংরেজি কি, মেটামরিজম, মেটামরিজমের আরেকটা ইংরেজি কি, সেগমেন্টেশন। প্রত্যেকটা জিনিস তোমাদের জানতে হবে। ঠিক আছে, এখন যদি তোমরা এদিকে আসো যে খণ্ডকায়ন আবার কয় প্রকার? খণ্ডকায়ন দুই প্রকার। একটা কি দেখো, একটা হচ্ছে সমখণ্ডায়ন। সমখণ্ডায়ন বিশিষ্ট কাদের? দেখো, যেসব প্রাণীর খণ্ডগুলো একটা সুন্দর চমৎকার খণ্ড থাকবে, এরকম খণ্ড খণ্ড থাকবে, কিন্তু সমান সমান খণ্ড, সবগুলো খণ্ড সমান, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে সমখণ্ডায়ন। উদাহরণ কি? কেচর খণ্ডায়ন। কেচর সাথে সাথে এখানে লিখে রাখো যোগ। যোগ চেনো বলতো? যোগ। ঠিক আছে, তাহলে আরেকটা উদাহরণ কি? যোগ। কেচর আরেকটা উদাহরণ কিন্তু মনে রাখতে হবে, কেচর উদাহরণ। সমখণ্ডায়নের উদাহরণ হচ্ছে কেচো এবং হচ্ছে যোগ। ঠিক আছে, এবারে অসমখণ্ডায়ন, নাম তো অ দিয়ে শুরু, যারা তাদের নাম অ দিয়ে শুরু, ক দিয়ে শুরু, এটা কি কখনো ভালো হয় বলো? এই অ দিয়ে শুরু, অসমখণ্ডায়ন। উদাহরণ হচ্ছে পতঙ্গ। পতঙ্গ কি খুব ভালো জিনিস বলো? এই জন্য ওর নাম হচ্ছে অসমখণ্ডায়ন। ঠিক আছে, কিছু কিন্তু মানুষের অনেক উপকার করে, এটা কিন্তু তোমরা জানো। ওকে, এবার কিছু প্রাণী আছে কোনো খণ্ডায়িত নাই, মানে অখণ্ড, মানে অ্যাসেগমেন্টাল, যেমন সমুদ্রের তারা, ঝিনুক, এগুলো এগুলো বলা হয় মানে অখণ্ডায়িত প্রাণী। তাহলে এবার যদি তোমরা একটু নিচে আসো, তাহলে আরেকটা সুন্দর একটা জিনিস পাবো, সেটার নাম হচ্ছে অঞ্চলায়ন বা টেগমেন্টেশন। অঞ্চলায়ন বা টেগমাটাইজেশন। দেখো, এটা একটা, মানে এটা তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে যে অঞ্চলায়ন কি বা ট্যাগমাটা কি। ট্যাগমাটা হচ্ছে এই দেখো, এখানে দেখো যে কতগুলো খণ্ড, এই যে দেখো, এই যে মাথার খণ্ড, আবার দেখো বুকের খণ্ড, মানে কতগুলো খণ্ড মিলে মাথা গঠন করছে। কি গঠন করছে? মাথা গঠন করছে। মানে কতগুলো খণ্ড, তিন চারটা খণ্ড মিলে ধরো মাথা গঠন করছে। তাহলে এই মাথাকে একটা অঞ্চল বলবা কিনা বলো? ধরো এই ঘাস ফড়িংয়ের একটা মাথা একটা অঞ্চল, বুক একটা অঞ্চল, উদর একটা অঞ্চল, এই দেখো খণ্ড খণ্ড আছে না, এই দেখো খণ্ড খণ্ড আছে না। এই কয়েকটা খণ্ড এক জায়গায় মিলে যদি একটা খণ্ড গঠন করে, তাকে বলা হয় হচ্ছে ট্যাগমাটাইজেশন। কি বলা হয়? ট্যাগমাটাইজেশন। আর প্রত্যেকটা খণ্ড, মনে করো একটা খণ্ড আছে, এই একটা খণ্ডকে আমরা বলবো ট্যাগমাটা। বুঝতে পারছো? ট্যাগমাটা ক্লিয়ার? তাহলে দেখো, প্রতিটি অঞ্চলকে বলা হচ্ছে, সরি, এই মাথার এই যে অঞ্চলায়নগুলো গঠিত হচ্ছে, সবগুলোকে একসাথে আমরা বলবো ট্যাগমাটাইজেশন। আর এই যে একটা করে অঞ্চল গঠন করতেছে, এটাকে আমরা বলবো ট্যাগমাটা। ঠিক আছে, তাহলে দেখো, প্রতিটি অঞ্চলকে ট্যাগমাটা বলে, আর অর্থোপোডার দেহ এবং খণ্ডগুলোর এমন আঞ্চলিকরণকে বলা হয় অঞ্চলায়ন। আর দিস ইজ, এই যে এরকম হয়, এই যে এরকম এই যে ট্যাগমাটা গুলো গঠন করতেছে, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে দিস ইজ ট্যাগমাটাইজেশন। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখলা। উপাঙ্গ থেকে আমরা তেমন কোনো কিছু পড়বো না, উপাঙ্গ থেকে কোনো কিছু দরকার নেই, প্রান্তিকতা থেকেও আমাদের তেমন কোনো কিছু দরকার নেই। ওকে, আচ্ছা, এইবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো, সেটা হচ্ছে সিলোম। কি বলতো? সিলোম। হ্যাঁ, এই সিলোম, দেখো আজকে আমরা সিলোম পড়াবো। দেখো, আজকে আমরা সিলোম পড়াবো, এই সিলোম আর কোনোদিন তুমি ভুলবা না। সিলোমটা তোমাকে একদম মুখস্থ করাই দিব, তুমি শুধু মনোযোগ সহকারে দেখো এই সিলোমটা কিভাবে পড়তে হয়। দেখো, যদি কোনো প্রাণীর সিলোম হইতে হয়, সিলোম থাকতে হয়, তাহলে তার চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। চারটা বৈশিষ্ট্য কি কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রাণীটাকে ত্রিস্তরী প্রাণী হইতে হবে, মানে ডিপ্লোপ্লাস্টিক হলে হবে না। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রাণীটাকে মেসোডার্মের স্তর থেকে কি করতে হবে? সৃষ্টি হইতে হবে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর একটা গহ্বর থাকতে হবে, একটা গহ্বর থাকতে হবে বা ক্যাভিটি থাকতে হবে, এবং পিরটোনিয়াম পর্দা দ্বারা এটাকে আবৃত করে রাখতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো সিলোম। তাহলে সিলোমের চারটা বৈশিষ্ট্য, চারটা বৈশিষ্ট্য, চারটা। তাহলে প্রথমে এই যে সিলোম, সিলোম সি দিয়ে কিনা বলো? সি। তাহলে সি দিয়ে মনে রাখবা, সি কয় নাম্বার অ্যালফাবেট বলো? অ্যালফাবেট নাম্বার হচ্ছে, অ্যালফাবেট নাম্বার হচ্ছে 3। তাহলে সি থেকে মনে রাখবা অ্যালফাবেট নাম্বার 3, তার মানে একে হইতে হবে ত্রিস্তরী। কি হইতে হবে? ত্রিস্তরী। সি দিয়ে মনে রাখবা, সি দিয়ে মনে রাখবা, এই সি দিয়ে মনে রাখবা ক্যাভিটি।
ক্যাভিটি মানে কি জানো? ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর। গহ্বর, এই গহ্বর মানে হচ্ছে ফাঁকা জায়গা। ঠিক আছে, তাহলে সি দিয়ে মনে রাখলাম ত্রিস্তরী প্রাণী হইতে হবে, সি দিয়ে মনে রাখলাম ক্যাভিটি বা গহ্বর থাকতে হবে। এবং এবার শেষে দেখো এম আছে একটা, এম, এম দিয়ে মনে রাখবা এগুলো অরিজিন করবে মানে তৈরি হবে মেসোডার্মাল স্তর থেকে। কি ঠিক বলতো? শেষের ম থেকে মনে রাখবা, সিলোমের ম থেকে মনে রাখবা মেসোডার্মাল স্তর থেকে তৈরি হবে। এবং এই সব কিছু একটা পর্দা দ্বারা আবৃত থাকবে, সেই আবৃতকার পর্দার নাম হচ্ছে পেরিটোনিয়াল পর্দা। ঠিক আছে, এই যে পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকবে, তাকে আমরা বলবো সিলম। তাহলে সিলম হতে গেলে তাকে 4টা বৈশিষ্ট্য মেনে চলতে হবে। আমরা সিলমের নাম থেকে মনে রাখবো, সিলমের নাম সি দিয়ে মনে রাখবা ভাই, অ্যালফাবেট নাম্বার 3। তাহলে সিলম হইতে হলে অবশ্যই কি হইতে হবে? ত্রিস্তরী হইতে হবে। কি হইতে হবে? ত্রিস্তরী হইতে হবে। তারপরে সি মানে কি? ক্যাভিটি থাকতে হবে। এই ক্যাভিটি মানে কি? ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর, একটা গহ্বর থাকতে হবে। এবং সিলোমের শেষে একটা ম আছে, ম থেকে মনে রাখতে হবে এগুলো মেসোডার্মের স্তর থেকে তৈরি হইতে হবে, মেসোডার্ম থেকে তৈরি হইতে হবে, মেসোডার্মাল লেয়ার থেকে তৈরি হইতে হবে। এবং এই সব কিছু একটা পর্দা দ্বারা আবৃত থাকবে, সেই আবৃত পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে সেটাকে আমরা বলবো সিলম। এখন এই সিলম, সিলমের সি থেকে আরেকটা মনে রাখতে হবে, সিলম হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? সিলম, সি, সি মানে 3 নম্বর অ্যালফাবেট। সিলম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অ্যাসিলোমেট, এ মানে হচ্ছে অ্যাবসেন্স। এ মানে কি? অ্যাবসেন্স। অ্যাবসেন্স মানে কি? অ্যাবসেন্স মানে হচ্ছে নাই। অ্যাসিলোমেট যার কি নাই, সিলম নাই। অ্যাসিলোমেট মনে রাখতে হবে, যার কি নাই, সিলম নাই। তাহলে প্রথমে মনে রাখবা প্রথম 3টার সিলম নাই, প্রথম 3টা পর্বের সিলম নাই। আমরা যে পর্বগুলো নিয়ে পড়াশোনা করব, এই পর্বগুলোর মধ্যে প্রথম 3টা সিলমের কি নাই? প্রথম 3টে পর্ব পরিফেরা, নিডালিয়া, প্লাটিহেলমিনথিস, প্রথম 3টার কি নাই? সিলম নাই। তাহলে প্রথম 3টা পর্ব, ঠিক আছে, এদের কি নাই? সিলম নাই। তাহলে তোমরা যদি একটু নিচের দিকে আসো, তাহলে এই যে অ্যাসিলোমেট, হ্যাঁ দেখো এই যে অ্যাসিলোমেট, এই যে অ্যাসিলোমেট, ঠিক আছে। তাহলে প্রথম 3টার কি নাই বলতো? প্রথম 3টার হচ্ছে সিলম নাই। ওকে, তো প্রথম 3টার সিলম নাই অ্যাসিলোমেট দ্বারা, অ্যাসিলোমেট। যেমন যে পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথিস। দেখো প্লাটিহেলমিনথিস 19-20 সেশনের পরীক্ষা আসছিল, কারণ প্লাটিহেলমিনথিস কিন্তু ত্রিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী হওয়া সত্ত্বেও অ্যাসিলোমেট। এটা আমরা পড়বো, পরে পড়বো। তাহলে প্রথম 3 পর্বের কি নাই? প্রথম 3 পর্ব, প্রথম 3 পর্বের কি নাই? সিলম নাই। তাহলে সিলমে কিন্তু 3-এর কারবার আছে অনেক। 1 নাম্বার হচ্ছে ত্রিস্তরী প্রাণী হইতে হবে, সিলম কিন্তু 3 প্রকার, এবং প্রথম 3 পর্বের কি নাই? সিলম নাই। দেয়ার অল আর অ্যাসিলোমেট। ক্লিয়ার? এইবার যদি তোমরা এদিকে আসো, এইবার দেখো একটা চমৎকার জিনিস আছে, সেটা হচ্ছে সিউডোসিলোমেট। কি বলতো? সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট মানে কি? সিউডোসিলোমেট মানে হচ্ছে ছলনাময়ী সিলম, ছলনাময়ী নারীর মতো। সেই ছলনাময়ী নারী যার জন্য তুমি কবিতা লেখো যে আবার দেখা হবে ফের সন্ধ্যা রাতের আকাশে, তুমি হবে আধখানা চাঁদ, আমি শুকতারা হব পাশে। এই সেই ছলনাময়ী নারী, সেটা হচ্ছে সিউডোসিলোমেট। এই সিউডোসিলোমেট মানে তোমাকে দেখাবে যে তোমার প্রতি প্রচুর ভালোবাসা আছে, তোমার প্রতি প্রচুর মায়া আছে, কিন্তু আসলে কিছুই নাই। বুঝতে পেরেছ? তাহলে এই যে সিউডোসিলোমেট মনে হবে সিলম আছে, কিন্তু আসলে সিলম নেই, ভ্রান্ত সিলম। ঠিক আছে, তাহলে কিন্তু কি নাই? সিলম থাকবে না। অপ্রকৃত সিলম বা সিউডোসিলম মানে কি? আসলে মনে হবে সিলম আছে, কিন্তু আসলে কি নাই? সিলম নাই। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। এখন তাহলে আমরা তোমাকে কি মনে বলতে বলছি? এটা হচ্ছে সিউডো মানে কি? সিউডো, সিউডো মানে হচ্ছে ছলনাময়ী। কি বলতো? সিউডো মানে এটা দেখে না কেন, সিউডোসিলোমেট। একটু দাঁড়াও, হ্যাঁ লিখ বাবা। এই যে সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট মানে কি? আমরা কি মনে রাখবো তো? ছলনাময়ী সিলম, ছলনাময়ী। হ্যাঁ আচ্ছা, ছলনাময়ী। এই যে ছলনা, ছলনাময়ী। ঠিক আছে, ছলনাময়ী মানে কি? ছলনাময়ী কারা হয় বলতো? আমরা কাদের ছলনাময়ী বলি? ছলনাময়ী নারী, তাই না বলতো? ছলনাময়ী নারী যে তোমার সাথে আমার সাথে ছলনা করেছিল। তো ছলনাময়ী নারী থেকে তুমি যদি এই সিউডোসিলোমেট থেকে একটা উদাহরণ মনে রাখতে চাও, তুমি যদি মনে করো ভাই আমি একটা উদাহরণ মনে রাখবো, সেই উদাহরণটাই হচ্ছে নিমাটোডা। এটা যে কতবার বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে আল্লাহ জানে আর মাবুদ জানে। বুঝতে পেরেছ? এই নিমাটোডা, এই যে সিউডোসিলোমেট, এই উদাহরণটা অনেকবার আসছে। তাহলে সিউডোসিলোমেট মানে ছলনাময়ী নারী, নারী থেকে মনে রাখবা নিমাটোডা। এই নিমাটোডা হচ্ছে সিউডোসিলোমেটের এক্সাম্পল। এখন এর আর কি কি আছে? রোটিফেরা, কাইনোরহিনকা।
এইগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা মনে রাখার জন্য আমরা এটা মনে রাখি যে মনে রাখবা যে কিনা মনে রাখবা হচ্ছে এইভাবে মনে রাখতে পারো, শুকনা নারীর মনে রাখতে পারো, মানে এভাবে মনে রাখবা, শুকনা নারী মনে রাখবা এই যে ছলনাময়ী নারীর কালো রুটি। কি রুটি বলতো? কালো রুটি। মেয়েরা তোমরা রাগ করো না, আসলে আমাদের পড়াটা মনে রাখতে হবে, বুঝতে পেরেছ? রাগ করো না, অভিমান করো না, পড়াটা মনে রাখতে হবে, তো তাই একটু টেকনিক ইউজ করতে হবে, বুঝতে পেরেছ? পড়াটা মনে রাখা দিয়ে কথা। তাহলে দেখো আমরা ছলনাময়ী নারী মানে কি? নিমাটোডা। আর কালো থেকে মনে রাখবা কাইনরহিনকা। আর রুটি থেকে মনে রাখবা রুটি ফেরা। প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা উদাহরণ তোমার মাথায় এমন করে সেট করে নিতে হবে যে তুমি তোমার নাম ভুলে যেতে পারো, তুমি তোমার প্রেমিকার নাম ভুলে যাবা, কিন্তু উদাহরণ ভুলে যাওয়া যাবে না। উদাহরণ মেডিকেল ভর্তি পরীক্ষায় সঠিকটা দাগেই আসবা, তারপরে তুমি ভুলে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু তার আগ পর্যন্ত প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে মুখস্থ করতেই হবে, মাথায় রাখতেই হবে। ওকে, এবার আসো ইউসিলোমেট। যাদের সিলোম আছে, কি আছে? যাদের সিলোম আছে, সহজ হিসাব, তাদেরকে আমরা বলছি ইউসিলোমেট। মনে রাখবা মলাস্কা থেকে সিলোম শুরু হয়। কোথা থেকে শুরু হয়? মলাস্কা। আমি মজা করে বলি যে মলাস্কা হচ্ছে মাদার অফ দ্য সিলোম, সিলোমের মা, কারণ মলাস্কা থেকে কি শুরু হয়? সিলোম শুরু হয়। তাহলে সিলোমের মা বলি মাঝে মাঝে, ঠিক আছে? কার মা? সিলোমের মাকে মলাস্কা। ম দিয়ে মলাস্কা, ম দিয়ে মা। কার মা? সিলোমের মা। কারণ সিলোম শুরু হয় কোথা থেকে? মলাস্কা থেকে। আবার সত্যি সত্যি মা মনে করো না, যে মনে রাখার জন্য বলছি, ঠিক আছে? এবার যদি তোমরা আরেকটু নিচে আসো, তাহলে দেখবা চমৎকার কিছু বিষয়। সেটা হচ্ছে সিলোমের গুরুত্ব। সিলোম দিয়ে কি হবে? সিলোমের দরকার কি জীবনে? সিলোমের গুরুত্বগুলো আমাদের একটু পড়তে হবে, পরীক্ষায় আসবে নিচের কোনটি সিলোমের গুরুত্ব নাই। তো সিলোমের গুরুত্ব হচ্ছে, 1 নম্বর গুরুত্ব হচ্ছে সিলোম কি করে? সিলোমের দেহ প্রাচীরের ভিতরে একটা ফাঁকা জায়গা তৈরি করে দেয়, এজন্য খুব স্বাধীনভাবে অঙ্গগুলোকে কি করতে পারে? বৃদ্ধি পেতে দেয় এবং নড়তে সাহায্য করে, ঠিক আছে? তারপরে দেখো বিভিন্ন অঙ্গতন্ত্রের মাধ্যমে বর্জ্য পদার্থ, পুষ্টি পদার্থ, গ্যাস পরিবহনে সহায়তা করে, ঠিক আছে? সিলোম প্রাণী দেহের অভ্যন্তরীণ অঙ্গ সমূহকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। তাহলে দেখো এইগুলা যদি মনে করো সমস্ত কিছু তুমি ভুলে যাও, মনে করো এই যে প্রত্যেকটা বৈশিষ্ট্য গুরুত্ব তুমি ভুলে গেছো, কিন্তু তোমার একটা গুরুত্ব তোমার ভুলে যাওয়াই যাবে না। সেই গুরুত্বটা হচ্ছে সিলোম হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। এইটা তোমাকে মনে রাখতেই হবে। তুমি সবার কথা ভুলে যাও, তুমি তোমার প্রেমিকার কথা ভুলে যাও, কিন্তু সিলোম যে হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে, এটা তোমার ভুলে যাওয়াই যাবে না। এখন যদি তুমি আসো যে সংবহন তন্ত্র বা ভাস্কুলার সিস্টেম, আমরা শুধুমাত্র চিন্তা করব যে অনুন্নত প্রাণীদের সাধারণত সংবহন তন্ত্র হচ্ছে পানি, এদের রক্ত নাই, কি নাই? রক্ত নাই, এদের সংবহন তন্ত্র থাকবে পানি। যারা তো অনুন্নত প্রাণী, যারা মনে করো কেবল পৃথিবীতে আসছে, যেমন পরিফেরা, ইকাইনোডার্মাটা, এগুলা, তাহলে 2টা প্রাণীর সংবহন তন্ত্র আছে, পানি সংবহন তন্ত্র আছে। 2টা প্রাণী কাদের? একটা হচ্ছে পরিফেরা, আর একটা হচ্ছে ইকাইনোডার্মাটা। পরিফেরার আছে নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম, আর ইকাইনোডার্মাটার আছে পানি সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব, প্রত্যেকটা পর্বে যখন পড়াবো তখন আমরা পড়বো, তার আগে না, ঠিক আছে? এখন যদি তুমি আরেকটু নিচে আসো, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এগুলো আমরা পরে পড়বো, রক্ত সংবহন তন্ত্র, এগুলো আমরা পরে পড়বো, কঙ্কাল সিস্টেম, নটোকট। এখন যদি তুমি এখানে দেখো একটা চমৎকার জিনিস, সেটা হচ্ছে এই দেখো নটোকট। হ্যাঁ, নটোকট। নটোকট কি জিনিস? এই যে নটোকট, নটোকট হচ্ছে, দেখো প্রথমে নটোকট থেকে মনে রাখবা এরা তৈরি হবে মেসোডার্ম থেকে। কোথা থেকে তৈরি হবে নটোকট? পরীক্ষায় আসবে নটোকট কোথা থেকে তৈরি হয়? মেসোডার্ম থেকে তৈরি হয়। এবং এরা কি করবে? ভ্রূণ অবস্থায় অথবা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর একটা নমনীয় স্থিতিস্থাপক ছিদ্রযুক্ত দণ্ডকে বলা হয় নটোকট, ঠিক আছে? তাহলে আমরা যখন নটোকট পড়বো তখন আমরা কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখবো। সেটা কি হবে? প্রথমত হচ্ছে পৃষ্ঠ মধ্যরেখা, মানে মধ্যরেখা বরাবর হবে, এবং এটা নমনীয় হবে, ইলাস্টিক হবে এবং ছিদ্রযুক্ত হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে নটোকট। তো নটোকট পড়ার সময় আমি এভাবে পড়ি যে এই যে নটোকট, এন দিয়ে তো নটোকট, তাই না? নটো, হ্যাঁ, নটোকট, তাই না? নটো, এই যে নটো, নটো থেকে মনে রাখবা নটো, নটো থেকে মনে রাখবা এন দিয়ে নটো। তো এম এর আগের অ্যালফাবেটটা হচ্ছে এম, তাই না? এম আর এন তো একসাথেই থাকে, তাই না? তাহলে এম এর পরে হচ্ছে এন, তাই না? এম থেকে তৈরি হবে, মানে কি মেসোডার্ম থেকে তৈরি হবে। কি তৈরি হবে?
দেখো এই এমটা তৈরি হবে কোথা থেকে, মানে নটোকট তৈরি হবে কোথা থেকে, মেসোডার্ম থেকে। তাহলে মনে রাখবা এম টু এন, তাই না, এম থেকে এন তৈরি হচ্ছে, তার মানে মেসোডার্ম থেকে নটোকট তৈরি হবে। এবং নটোকটটা কিরকম হবে, এন দিয়ে মনে রাখবে এটা হবে নরম, ঠিক আছে। এই মেসোডার্ম এম থেকে আরেকটা কথা মনে রাখবে, এটা মধ্যপৃষ্ঠ রেখা বরাবর হবে, মধ্যপৃষ্ঠ রেখা বরাবর হবে, ঠিক আছে। তাহলে এম দিয়ে মনে রাখবা মেসোডার্ম থেকে তৈরি হবে, এম দিয়ে মনে রাখবা মধ্যপৃষ্ঠ রেখা বরাবর হবে, এন দিয়ে এবার মনে রাখবা ভাই এটা নরম হবে। আচ্ছা ভাই যেটা নরম সেটা কি হবে বলতো, সেটা হবে ইলাস্টিক। ইলাস্টিক মানে কি বলতো, ইলাস্টিক মানে হচ্ছে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। ইলাস্টিক হবে, কি হবে, ইলাস্টিক হবে। এবং এটা একটু ছিদ্র থাকবে, ঠিক আছে। তাহলে দেখো নটোকট কিন্তু মনে রাখবা, নটোকট থেকে এখানে লিখে রাখো, মনে রাখবা এম টু এন, মানে কি মেসোডার্ম থেকে অরিজিন করে নটোকট, এবং এটা এন দিয়ে মনে রাখবা ভাই এটা নরম, নরম, ঠিক আছে, নরম, ঠিক আছে, এটা মনে রাখবা। নরম হলে সেটা ইলাস্টিক হবে, এভাবে মনে রাখতে হবে, বুঝতে পারছো। এখন কোন প্রাণীতে নটোকট আছে না নটোকট নাই, এটার উপর ভিত্তি করে আমরা প্রাণীকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে নন কর্ডেট, মানে যার নটোকট নাই, ঠিক আছে, আর হচ্ছে কর্ডেট, যাদের কি আছে, নটোকট আছে। ক্লিয়ার? তাহলে নন কর্ডেট মানে কি, যাদের নটোকট থাকে না, আর কর্ডেট যাদের নটোকট আছে, ঠিক আছে। এই যে উদাহরণ, এখানে কিন্তু উদাহরণ তোমাকে পড়ালাম না, কেন পড়ালাম না, কারণ এগুলো ভবিষ্যতে আমরা পড়বো, ইন ফিউচারে পড়াশোনা করব। এইবার যদি তুমি আসো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এগুলো আমরা পড়বো, এগুলো আমরা পড়াশোনা করবো পরে। পৌষ্টিক নালী, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো না। এবার আসো প্রাণী বিন্যাস, প্রাণী জগতের শ্রেণী বিন্যাস, ক্লাসিফিকেশন অফ দা অ্যানিমাল কিংডম। এখন তুমি যদি দেখো যে এই যে প্রাণীগুলোকে ভাগ করছে কে, হইতেকার, এগুলো তোমরা আগেই পড়ছো, এগুলো নিজেরা পড়বে, এগুলো সহজ, এগুলো জগতের সহজ। এই যে দ্বিপদ নামকরণ করছে কেরা, এগুলো আমরা পড়বো, এগুলো তোমরা পরে পড়বা, ঠিক আছে। ক্যাটাগরিভুক্ত এগুলো যে ক্যারোলাস লিনিয়াস করছে, এগুলো তোমরা জানো, এগুলো কিন্তু তোমরা জানো তাই না, বলো, জানো না। এই যে এখন আসো শ্রেণীবিন্যাসের আবশ্যিক, এটা একটু তোমরা দেখো, হ্যাঁ এটা একটু দেখো, যে শ্রেণীবিন্যাসের আবশ্যিক, আবশ্যিক হচ্ছে র্যাপ, এটা হচ্ছে ধাপগুলো কি কি, একটা হচ্ছে কিংডম, তারপর হচ্ছে ফাইলাম, ক্লাস, তারপর হচ্ছে অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস, পর্ব। মনে রাখতে হবে এদের প্রধান হচ্ছে প্রজাতি, প্রজাতিটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রধান মূল জিনিস। প দিয়ে মনে রাখবে এ হচ্ছে প্রধান বস, এটাই এটা এফএম মানে আর্মি আর্ম ফোর্স মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, ঠিক আছে, মনে রাখতে হবে, ওকে। তাহলে এবার যদি তোমরা আরেকটু নিচে আসো তাহলে দেখবা, তাহলে দেখো শ্রেণীবিন্যাসের এই দেখো চমৎকার একটা কথা লেখা আছে, কি লেখা আছে, যে 7টি ধাপের মধ্যে শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি হচ্ছে প্রজাতি। প্রজাতির প থেকে আমরা তোমাকে মনে রাখতে বলছি যে এটাই হচ্ছে প্রধান, প্রধানকে, প্রধান বসকে প্রজাতি, এটাও কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে যদি তোমরা একটু নিচে আসো তাহলে তোমরা যেটা দেখতে পাবা সেটা হচ্ছে, আচ্ছা ও আচ্ছা, এই যে ধরো এই যে এই 7টা যে ধাপ আছে না, এই 7টা গুলো আমাদের একটু সিস্টেম করে মনে রাখতে হয়। মানে হচ্ছে এই দেখো, প্রথমে কি বলতো, প্রথমে প্রজাতি, তাই তো, কিন্তু আমরা একটু নিচ থেকে মনে রাখবো, কি বলতো, নিচ থেকে। প্রথমে হচ্ছে রাজ্য, ঠিক আছে, প্রথমে রাজ্য, এই এগুলো একটু পড়তে হবে, এগুলো একটু পড়বা, ঠিক আছে, ফাইলাম, পর্ব, এগুলো একটু পড়বা। আর শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর হচ্ছে পর্ব, এটা একটু পড়লে এটা তেমন লাগবে না, এগুলো জাস্ট একবার দেখে নিবা, এটা ছোটবেলা থেকে অনেকবার পড়ে আসছো, এগুলো জাস্ট একটু পড়বো। আর ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের জনক, এটা তোমরা জানো। সজীব কয়টা বাজে, কয়টা, আচ্ছা 1 ঘন্টা হলো, বলো, ওকে। এবার আসো আমরা যদি দ্বিপদ নামকরণ নিয়ম, এগুলো তোমরা পড়বা, এগুলো নিয়ে আমাদের কোনো পেয়াস নাই, এগুলো হচ্ছে সহজ জিনিস, এগুলো নিজেরা পড়বা, এগুলো পরীক্ষায় আসবেও না, দরকার নাই। এবার আসো আমরা যদি একটু ভাগ করি, এই যে প্রাণী জগৎ, এই যে এত এত প্রাণী, এত এত জীব, এত এত, কেউ পাহাড়ে বাস করে, কেউ জলে বাস করে, কেউ সমুদ্রের তলে বাস করে, কেউ দেখবা একদম ঠান্ডা অঞ্চলে বাস করে, কেউ গরমে বাস করে, কেউ মরুভূমির কীটের মতো বাস করে। এই সমস্ত প্রাণী নিয়ে আমরা একটু পড়াশোনা করব, যে এই প্রাণীগুলোকে কয় ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা ভাগগুলো আমরা পড়বো। তো আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে, একটাকে আমরা বলি মেজর পর্ব, যাদের পৃথিবীতে যাদের সংখ্যা 5000-এর বেশি, তাদেরকে আমরা বলি মেজর পর্ব। আর যাদের একটু কম তাদেরকে আমরা বলি মাইনর পর্ব। তো মেজর পর্ব এবং মাইনর পর্ব, তো মেজর পর্ব হচ্ছে 9টা, মেজর পর্ব কয়টা, 9টা, 9টা। তার মধ্যে প্রধান পর্বগুলোর মধ্যে 8টা হচ্ছে নন কর্ডেট এবং একটা হচ্ছে কর্ডাটা,
নন কর্ডেড মানে কি, যাদের কর্ড মানে নটোকর্ড নাই, আর যাদের নটোকর্ড আছে তাদেরকে আমরা বলতেছি কর্ডাটা, তাই তো? তাহলে একটা খালি কর্ডাটা। ওকে, ভেরি গুড। এখন আসো আমরা যদি একটু আসি যে এই যে টোটাল আছে 33টা পর্ব, কয়টা পর্ব আছে? টোটাল আছে 33টা পর্ব। দেখো টোটাল আছে কয়টা পর্ব? 33টা পর্ব। এই যে 33টা পর্ব, এই 33টার মধ্যে সবচেয়ে ছোট পর্বটার নাম হচ্ছে প্লাকোজোয়া। এটা একটু লিখে রাখো, এটা মনে হয় তোমাদের বইয়ে নাই লিখা। আচ্ছা, তাহলে এই যে 33টা পর্ব আছে টোটাল, এটা একটু তোমাদের বইয়ে লিখে রাখো তো, লিখে রাখো। 33টা পর্ব আছে, এই 33টা পর্বের মধ্যে সবচেয়ে ছোট পর্ব হচ্ছে প্লাকোজোয়া। প্লাকোজোয়া, বুঝতে পারছো? তাহলে 33টা পর্বের মধ্যে সবচেয়ে ছোট পর্বর নাম হচ্ছে প্লাকোজোয়া। ক্লিয়ার? এবং এই দেখো, এই যে মেজর পর্ব যেগুলো আছে, মেজর পর্ব কয়টা আছে দেখো। আর সবচেয়ে বড় পর্বের নাম হচ্ছে এই যে বাবা আর্থ্রোপোডা। সবচেয়ে বড় পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। ঠিক আছে? এখন তোমাকে মানে 33টা পর্বের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে প্লাকোজোয়া, আর সবচেয়ে বড় হচ্ছে আর্থ্রোপোডা। এখন শুধুমাত্র যদি এই 9টার মধ্যে বলি, মানে মেজর পর্ব, এই যে 9টা পর্ব আছে যেগুলো মেজর, এই 9টার মধ্যে যদি বলি সবচেয়ে ছোট কোনটা, তাহলে কোনটা হবে? কেউ কি বলতে পারবা? তাহলে হবে হচ্ছে ইকাইনোডার্মাটা। কি হবে? ইকাইনোডার্মাটা হচ্ছে 9 পর্বের মধ্যে সবচেয়ে ছোট। 9 পর্বের সবচেয়ে ছোট। ঠিক আছে? এটাও কিন্তু জানতে হবে, সবচেয়ে ছোট, এটাও কিন্তু একটু জানবা। এবার যদি তোমরা আরেকটু নিচে আসো, তাহলে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ওকে। তাহলে দেখো এগুলো আমরা পড়লাম। এখানে দেখো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, উঠে গেল রে। ওকে, এগুলো আমাদের লাগবে না, এদিকে আসো। এই তো আমাদের প্রথম পড়া শুরু হয়েছে। হ্যাঁ, প্রথম পর্ব এইটা আমাদের পড়বো। দেখো এখানে তোমাদের সবচেয়ে বেশি যে প্যারাটা হয় সেটা হচ্ছে পর্বগুলোর বৈশিষ্ট্য মনে রাখা নিয়ে। দেখো দুলু ভাই, আমি বুঝি মেডিকেল ভর্তি পরীক্ষা শুধু বুঝলে হবে না। ভাই আমি পারি, মেডিকেল ভর্তি পরীক্ষা শুধু পারলে হবে না, বুঝতে হবে, পারতে হবে, এবং উইদিন কনফিডেন্সের সাথে তোমাকে সঠিক উত্তরটা দাগিয়ে আসতে হবে। সঠিক উত্তরটা তোমাকে দাগিয়ে আসা পর্যন্ত তোমার কিছুই হয় না। বুঝতে পারছো? ধরো তুমি পারো, তুমি বুঝো, কিন্তু তুমি সঠিক উত্তরটা দাগিয়ে আসতে পারো নাই, তুমি এখন বলতেছো ভাই আমি কিন্তু পারি, তাহলে তোমার কোনো লাভ আছে? লাভ নাই। তাহলে আমরা এই পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো এমন করে পড়বো, এমন টেকনিক্যালি পড়বো, যাতে প্রত্যেকটা ইনফরমেশন যারা তোমার মুখস্থ হয়। ঠিক আছে? এখন আসো, এই যে পর্ব পরিফেরা, এটা হচ্ছে প্রথম পর্ব। তোমরা অনেকবার এগুলো পড়েছ, পরিফেরা, কিন্তু তোমাদের মনে নাই। দেখো পরিফেরা, পরিফেরা হচ্ছে প্রথম পর্ব। তাহলে দেখো এরা হচ্ছে প্রথম পর্ব। তাহলে প্রথম পরিফেরা প দিয়ে কিনা বলো, প্রথম পর্ব। ঠিক আছে, প্রথম পর্ব। তাহলে এখন চিন্তা করো, পরিফেরা পর্বতের নামকরণ করছে কে? রবার্ট গ্রান্ট সর্বপ্রথম পরিফেরা পর্বতের নামকরণ করছে। এটা নিয়ে একটা গল্প আছে। গল্পটা এরকম, তুমি চিন্তা করো যে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য তুমি কিভাবে মনে রাখবা। মনে করবা যে দেখো, পরিবারের প্রথম সন্তান আসলে আমরা একটা সেলিব্রেশন করি না, আকিকা করি, প্রথম সন্তান। তেমনি সেই সেলিব্রেশনের নাম গ্রান্ড সেলিব্রেশনের মাধ্যমে নামকরণ করা হয়। তেমনি পরিফেরা হচ্ছে প্রথম পর্ব, তাহলে এর নামকরণ করবে কে বলতো? একটা গ্রান্ড সেলিব্রেশনের মাধ্যমে। তাহলে মনে রাখবে এটা হচ্ছে গ্রান্ড সেলিব্রেশন করবা। কি করবা? গ্রান্ড সেলিব্রেশন। তাহলে গ্রান্ড সেলিব্রেশন মানে কি? তোমার আসলে মনে রাখতে হবে যে এই পর্বটার নামকরণ করছে রবার্ট গ্রান্ট। বুঝতে পারছো? তো রবার্ট গ্রান্ট হচ্ছে পরিফেরা পর্বটার নামকরণ করছে। এবং পরিফেরা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তার আগে যদি একটু দেখি, এখানে আসো, এই ছবিটা দেখো। এই ছবিটা যদি তোমরা দেখো একটু, এই ছবিটা চমৎকার একটা ছবি দেওয়া আছে এখানে, দেখো এই ছবিটা যদি দেখো, এই ছবিটা দেখো যে এটা একটা পরিফেরা পর্বের প্রাণী। এই যে এটা একটা পরিফেরা পর্বের প্রাণী। এখন দেখো তো, এই দেখো একটা, এই দেখো এর ভিতরে একটা ক্যানেল সিস্টেম আছে। এই দেখো এটা ক্যানেল, এই যে ক্যানেল, এই দেখো ক্যানেল, দেখো এই যে ক্যানেল সিস্টেম, ক্যানেল সিস্টেম আছে, এই যে ক্যানেল সিস্টেম। আর দেখো প্রত্যেক জায়গায় একটা করে ফুটো আছে, এই যে ফুটো, এই যে ফুটো 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 ফুটো, তাই না? ফুটো। আমরা যদি একটু মনে রাখি যে পরিফেরা পর্বের প্রাণীগুলোকে দেখো, পরিফেরা পর্ব প দিয়ে কিনা বলো, প দিয়ে। এখন ধরো এরা হচ্ছে একদম প্রাচীন কালের জীব, একদম প্রাচীন।
এখন বলো প্রাচীন কালের মানুষজন কি সহজ সরল, না এখনকার মানুষ সহজ সরল? বলতো নিশ্চয় আগেকার মানুষ সহজ সরল। তাহলে মনে রাখবা যারা পরিফেরা তারা হচ্ছে প দিয়ে মনে রাখবে এরা হচ্ছে প্রাচীন। কি বলতো? প্রাচীন। যারাই প্রাচীন তারাই হচ্ছে সরল। একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে যে সরল প্রাণী কারা? পরিফেরা হচ্ছে সরল। ঠিক আছে, তাহলে পরিফেরার প থেকে মনে রাখবা এরা হচ্ছে প্রাচীনতম। তাহলে প্রাচীনতম, যারাই প্রাচীন তারাই হচ্ছে সরল, সরল প্রকৃতির, তাই না? আচ্ছা, এখন আসো এবার দেখো এই যে পরিফেরা দেখো পরিফেরা, তাই না? পরিফেরা, তাই তো পরিফেরা। পরিফেরার ইংরেজি জন্য লিখি পরিফেরা। পরিফেরা। এখন দেখো আমরা যদি একটু মনে রাখতে চাই, দেখো এই পরিফেরার ফ দিয়ে মনে রাখবা এই যে ফোরা, ফেরা থেকে মনে রাখবা ফুটো। এই ফুটো মানে কি বলতো? এরা হচ্ছে ফুটো প্রাণী। কে প্রাণী? ফুটো প্রাণী। ফুটো প্রাণী মানে কি? ছিদ্রাল প্রাণী বা ছিদ্র থাকে, অসংখ্য ছিদ্র থাকে। তাহলে পরিফেরা মানে কি? অনেকগুলো ছিদ্র আছে। মানে পরিফেরা, ফেরা থেকে মনে রাখবা কি? ফুটো প্রাণী। এদেরকে আমরা বলি ফুটো প্রাণী। আবার পরীক্ষার হলে ফুটো লেখো না, মনে রাখার জন্য কি বললাম, ঠিক আছে? এবং এদেরকে একটা সাধারণ নাম আছে, নাম হচ্ছে স্পঞ্জ। তো আমি ভুল করে একটু মনে রাখি, স্পঞ্জ না মনে রাখি পঞ্জ। কি মনে রাখি? পঞ্জ। এস পরে দিবা, আগে মনে রাখবা এর নাম হচ্ছে, সাধারণভাবে এর নাম হচ্ছে পঞ্জ। তাহলে পরিফেরার প থেকে মনে রাখবা এর নাম হচ্ছে পঞ্জ, এবং ফেরা থেকে মনে রাখবা এর নাম হচ্ছে ফুটো প্রাণী বা ছিদ্রাল প্রাণী। ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো যদি বলি। দেখো এটা হচ্ছে একদম প্রাচীন কালের যে প্রথম তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? প্রথম তৈরি হয়েছে, প্রথম একদম পৃথিবীতে আসছে। তাহলে ওর দেখো প্রথম যখন একটা মোবাইল আসে, ওই মোবাইলটা কেমন অনুন্নত হয় না? এখন দেখো আমাদের কোষ আছে, টিস্যু আছে, সিস্টেম আছে, বিভিন্ন সিস্টেম আছে, আমরা কথা বলতে পারি। কিন্তু প্রথম যে পর্ব, পরিফেরা পর্ব, এগুলো শুধুমাত্র কোষে নির্মিত। কোষগুলো কিছু টিস্যু গঠন করে না, কিন্তু কি করে না গঠন করে না, শুধুমাত্র কোষ দ্বারা তৈরি, শুধুমাত্র সেলুলার কোষ দ্বারা তৈরি। এবং এর দেহপ্রাচীরের বাইরের দিকে থাকে পিনাকোডান, ভিতরের দিকে থাকে কোয়ানোডান। মানে এই যে কোষ, এই কোষের এই যে দেহপ্রাচীর, এর বাইরের দিকে থাকে হচ্ছে পিনাকোডাম। কি থাকে বাইরের দিকে থাকে হচ্ছে পিনাকোডাম। ঠিক আছে, পিনাকোডাম। আর ভিতরের দিকে থাকবে হচ্ছে কোয়ানোডাম। আচ্ছা তোমরা আমাকে বলো তো বাইরের দিকে মানে কি? বাইরের দিকে মানে হচ্ছে পাশে, পাশের বাসার ভাবি। হ্যাঁ, পাশে থেকে মনে রাখবা, প দিয়ে মনে রাখবা বলতো পিনাকোডাম। কি মনে রাখবা? প দিয়ে মনে রাখবা পিনাকোডাম। তাহলে দেহপ্রাচীরের বাসে থাকবে পিনাকোডাম, আর ভিতরে থাকবে কোয়ানোডাম। দুইটা স্তর থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর এখানে যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া। কি বলতো? অস্টিয়া। আমরা মনে রাখবো, এগুলো সমস্যা নাই। এবার দেখো এদের দেহ সংগঠন, এদের দেহ সংবহন তন্ত্রের বিকল্প হিসাবে, মানে এদের সংবহন তন্ত্রের বিকল্প হিসাবে কি আছে? নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম আছে। ক্যানাল সিস্টেমটাই দেখো, এই ছবিটা দেখো, কল্পনার জগতে হারিয়ে যে ছবিটা দেখো, এই ছবিটা যদি দেখো, এই যে এরকম একটা ক্যানাল সিস্টেম আছে, দেখো এই যে ক্যানাল সিস্টেম আছে, দেখো এই যে দেখো ক্যানাল সিস্টেম আছে, দেখো সেন্টারে একটা জায়গা আছে, এই যে সেন্টারের জায়গা, আর এটা হচ্ছে ক্যানাল। এই দেখো এরকম তিনটে, দেখো ক্যানাল সিস্টেম আছে, এটা ক্যানাল সিস্টেম। ঠিক আছে, এই যে সেন্টার, এটা একটা ক্যানাল সিস্টেম। এই সেন্টারটার নাম হচ্ছে স্পঞ্জোসিল। এই সেন্টারটার নাম কি? এই যে সেন্টারটার নাম হচ্ছে স্পঞ্জোসিল। আর এই যে খোলার ইংরেজি কি বলতো? ওপেনিং। খোলার ইংরেজি কি বলো? ওপেনিং। এই ওপেনিংটার নাম হচ্ছে অসুকুলাম। এই যে অসুকুলাম। ঠিক আছে, এই যে অসুকুলামটা হচ্ছে ওপেনিং, বুঝছো? আর সেন্টার, এই দেখো সিল, সেন্টার সিল, মনে রাখবে সেন্টারের নাম হচ্ছে সিল, মানে স্পঞ্জোসিল। তাহলে নারীতন্ত্র আছে, নারীতন্ত্রের যেটা ওপেনিং, এই ওপেনিংটার নাম কি বলতো? ওপেনিংটার নাম হচ্ছে ও দিয়ে ওপেনিং, ও দিয়ে হচ্ছে অসুকুলাম। কি বলতো? ও এস অসুকুলাম। ঠিক আছে, অসুকুলাম। এই দেখো কোথায় গেল অসুকুলাম? অসুকুলাম কোথায় আছে? আচ্ছা কিছুক্ষণ পরে দেখাচ্ছি, অসুকুলাম আছে। ঠিক আছে, অসুকুলাম। আর সেন্টারে থাকবে কি বলতো? এই যে সেন্টারে থাকবে সিল, সেই সিলটার নাম কি? স্পঞ্জোসিল। বুঝতে পারছো? এখন আসো আমরা যদি, আর এই যে ছিদ্রগুলোর নাম হচ্ছে কি? অস্টিয়া নামক ছিদ্র আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো এখানে দেখো অনেকগুলো কাটা আছে। কি আছে? কাটা। এখানে অনেক কাটা থাকবে, সেই কাটাগুলোর নাম হচ্ছে স্পিকিউল কাটা। এখন এই যে, আর এটা বলতে ভুলে গেছি, এই যে নারীতন্ত্র, এই নারীতন্ত্রের মাধ্যমে, এরা তো ছোট জীব, এরা তো কিছু বোঝে না, অসভ্য, সহজ সরল, নিষ্পাপ। হ্যাঁ, তো এরা কিছু বোঝে না। এই দিক দিয়ে কি যায় বলতো? এই অস্ট্রিয়া পথে নালিকার মধ্য দিয়ে খাবারও খায়, আবার ওটা দিয়ে অক্সিজেন নেয়, আবার ওটা দিয়ে শুক্রাণু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। তাহলে খাবারও খায়, আবার ওটা দিয়ে অক্সিজেন নেয়, আবার ওটা দিয়ে শুক্রাণু কি করে?
পরিবহন করে। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার মুখস্থ করতে হবে। এবং এখানে স্পিকিউল কাটা আছে, এই স্পিকিউল কাটার মধ্যে একটা প্রোটিন থাকে, তার নাম হচ্ছে স্পঞ্জিন প্রোটিন। এই প্রকার একটা প্রোটিন দ্বারা গঠিত, তার নাম হচ্ছে স্পঞ্জিন প্রোটিন। এবং অন্তঃপ্রাচীরে কি থাকে? কোয়ানোসাইট কোষ থাকে। এই কোয়ানোসাইট গুলো ফ্লাজেলা যুক্ত। ঠিক আছে, এখন যদি তোমরা আরেকটু নিচে আসো তাহলে তোমরা যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে, দেখো এবার দেখো আমরা যদি একটু পড়ি যে স্পিকিউল কাটা আছে, স্পিকিউল কাটা হচ্ছে স্পঞ্জিন চূর্ণময়, মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি। ঠিক আছে, আর অন্তঃপ্রাচীরে কি থাকবে? কোয়ানোসাইট কোষ থাকবে। এবং নালীতন্ত্রে ভেতরে সেন্টার, দেখো নালীতন্ত্র, আমরা নালীতন্ত্রটা আঁকাই, নালীতন্ত্রটা এরকম, এই যে এরকম ওপেনিং, আর মাঝখানে একটা সেন্টার থাকবে, আবার এরকম ওপেনিং। ঠিক আছে, এরকম ওপেনিং, তাই না? এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে অসুকুলাম। এই যে অসুকুলাম, অসুকুলাম নাম কার? এটার। আর স্পঞ্জসিল নাম কার? এটার। ঠিক আছে, এবং পূর্ণাঙ্গ প্রাণী এরা নিশ্চল, এরা কি করতে পারে না, যখন এরা বড় হয়ে যায় তখন এরা নিশ্চল হয়ে যায়। ঠিক আছে, এবং জীবন চক্রে একটা লার্ভা দশা আছে দুইটা, একটার নাম হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা, আর একটার নাম হচ্ছে প্যারেনকাইমুলা। ঠিক আছে, তোমরা বললে ভাই এত বৈশিষ্ট্য আসলে কিভাবে মনে রাখবো? দেখো এই নাম থেকে আমরা কিছু বৈশিষ্ট্য মনে রাখতে পারি। সেই নামগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি দেখি এর নামটা যদি একবার লিখি, এর নামটা হচ্ছে পরিফেরা। দেখো এই যে পরিফেরা, তাই না? দেখো পরিফেরা, পরিফেরার নাম থেকে মনে রাখবা, প থেকে মনে রাখবা কি বলতো? এরা হচ্ছে পঞ্জ নামে পরিচিত, পঞ্জ। কিন্তু পঞ্জটাকে আমরা সুন্দর করে বলতেছি, এর নাম হচ্ছে স্পঞ্জ, তাই না? আর ফেরা থেকে মনে রাখছি কি বলতো? এরা ফেরা থেকে কি মনে রাখছি? এরা হচ্ছে ফুটো প্রাণী। কি প্রাণী বলতো? ফুটো প্রাণী, তাই না? আচ্ছা, প দিয়ে আবার মনে রাখবা এদের কি থাকবে বলতো? এদের লার্ভা দশার নাম হচ্ছে প্যারেনকাইমুলা। কি বলতো? একটা লার্ভা দশার নাম হচ্ছে প্যারেনকাইমুলা। এই দেখো লার্ভা দশার নাম হচ্ছে প্যারেনকাইমুলা। তাহলে এই লিখে রাখো যে পি থেকে প্যারেনকাইমুলা। ওকে, এবার আসো এই যে ও দিয়ে মনে রাখবা এর যে ছিদ্র তার নাম হচ্ছে অস্টিয়া। এর ছিদ্রটার নাম কি? এই যে ছিদ্র, এর নাম হচ্ছে ও দিয়ে মনে রাখবা, এর ছিদ্রটার নাম কি? অস্টিয়া। তাহলে পি দিয়ে মনে রাখবা এরা হচ্ছে সাধারণ নাম পঞ্চ, তারপর হচ্ছে ও দিয়ে মনে রাখবা ছিদ্রগুলোর নাম অস্টিয়া, এবং খ দিয়ে মনে রাখবা হচ্ছে ফুটা প্রাণী, মানে ছিদ্রাল প্রাণী, তাই তো? এবার আসো, এটা হচ্ছে তোমার নাম থেকে যেটুকু মনে রাখতে পারলা। এখন আমরা আসলে এর পুরো বৈশিষ্ট্যটা একটা জিনিস দিয়ে মনে রাখবো, মনে রাখতে হবে। এটা লিখে রাখো, এটা মনে রাখতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এখন এদিকে একটু আসো, এটা আসলে আমরা কিভাবে মনে রাখবো? দেখো আমরা এটা মনে রাখবো এইভাবে। দেখো এটা একটা এভাবে মনে রাখা যায়, যেমন ধরো আমরা এটা মনে রাখতে পারি যে ধরো পরি, এটা একটু খালি পর্বের নামগুলো থাকে। ওকে, এবার দেখো এই পুরো পরিফেরা পর্বের বৈশিষ্ট্য আমরা একটা জিনিস দিয়ে মনে রাখবো, সেটা হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে পরি, পরির ইস্পা। ইস্পা মানে তো বুঝবা নাকি? হ্যাঁ তুমি বুঝবা। হ্যাঁ, পরির ইস্পা সেন্টারে পরির ইস্পা সেন্টারে স্পর্শ। কি মনে রাখবা? পরির ইস্পা সেন্টারে কি? স্পর্শ। ঠিক আছে, স্পর্শ নিলাম। ওকে, তাহলে দেখো পরির স্পা সেন্টারের স্পা নিলাম। ওকে, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে পরির স্পা সেন্টারের স্পা নিলাম মানে কি? মানে হচ্ছে এইভাবে আমাদের মনে রাখতে হবে যে পরি থেকে মনে রাখবো যে পরিফেরা, এবং পরিফেরা মনে রাখবো এর ভিতর বাইরের লেয়ারটার নাম হচ্ছে পিনাকোডাম। ঠিক আছে, আবার আমরা মনে রাখবো যে এস দিয়ে আমরা কিছু ইস্পা। এবার ইস্পাতে আসো, এস পি এ, ইস্পা। ইস্পা মানে কি? এস দিয়ে মনে রাখবা যে এখানে কিছু সিস্টেম থাকে। প্রথমে এস দিয়ে মনে রাখবে এরা স্পঞ্জ নামে পরিচিত। কি নামে পরিচিত বলতো? স্পঞ্জ নামে পরিচিত। এস দিয়ে মনে রাখবা কি বলতো? এস দিয়ে মনে রাখবা স্পঞ্জশীল থাকে, তারপরে হচ্ছে এই যে ও দিয়ে মনে রাখবা কি যে স্পা, পরির স্পা স্পর্শ, স্পঞ্জিন থাকবে, স্পঞ্জশীল থাকবে, অসকুলাম থাকবে। ঠিক আছে, তারপর পূর্ণাঙ্গ প্রাণীরা হচ্ছে নিশ্চল। আমরা যদি এই যে এস দিয়ে আমরা কি মনে রাখলাম? স্পঞ্জ নামে পরিচিত। তারপরে দেখো আমরা যদি একটু মনে রাখি যে সেন্টারের পার্টটার নাম হচ্ছে, এই সেন্টার থেকে মনে রাখবা কি? সেন্টারের পার্টটার নাম হচ্ছে স্পঞ্জশীল। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো স্পর্শ থেকে মনে রাখবা কি বলতো? স্পর্শ থেকে মনে রাখবা এরা হচ্ছে স্পঞ্জিন নামেও, স্পঞ্জিন নামক কাটা আছে। কি আছে? স্পঞ্জিন নামে কাটা আছে, সরি স্পিকিউল নামক কাটা আছে, এবং সেটা হচ্ছে স্পঞ্জিন দ্বারা তৈরি। ঠিক আছে, আচ্ছা তারপরে মনে রাখবা নিলাম থেকে মনে রাখবা এরা হচ্ছে নিশ্চল। কি বলতো? নিশ্চল।
নিশ্চল। আর এ থেকে মনে রাখবা এদের যে লার্ভা দশা, এই লার্ভা দশাটার নাম হচ্ছে অসুকুলাম, কি বলতো, সরি অ্যাম্ফিব্লাস্টোলা। এই যে এ দিয়ে মনে রাখবা এদের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে অ্যাম্ফিব্লাস্টোলা, আর পি দিয়ে মনে রাখবা এদের আরেকটা লার্ভা দশার নাম হচ্ছে প্যারেনকাইমুলা। এবং নিলাম থেকে মনে রাখবা এরা নিশ্চল, এরা কি বলতো, নিশ্চল। বুঝতে পারছো? তাহলে কিন্তু এটা এভাবে মনে রাখা যায়। তোমরা যদি এটা যদি ভুলে যাও, মনে করো এটা ভুলে গেছো, তাহলে আরেকটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে এইভাবে মনে রাখতে পারো যে আমরা আরেকটা দ্বিতীয়, এটা একটু সহজ সোজামূলক, এটাও একটু মনে রাখতে পারো। এটা মনে রাখতে পারো যে মনে রাখবা যে অনেক, এটা যদি এভাবে মনে রাখো যে অনেক কোন স্পাইকের আচ্ছা, এটা এভাবে একটু মনে রাখতে পারো, অনেক কোন স্পাইকের স্পঞ্জ পড়েছে, এটাও মনে রাখতে পারো। ঠিক আছে, অনেক কোন স্পাইকের স্পঞ্জ পড়েছে কি, ও দিয়ে অনেক, অনেক থেকে মনে রাখবা অস্টিয়া নামক ছিদ্র আছে, অনেক থেকে মনে রাখবা কি, অ দিয়ে মনে রাখবা অস্টিয়া নামক ছিদ্র আছে, অ দিয়ে মনে রাখবা অসুকুলাম আছে, ন দিয়ে মনে রাখবা নিশ্চল, কোন দিয়ে মনে রাখবা কোয়ানোসাইট আছে, স্পাইক থেকে মনে রাখবা স্পিকিউল কাটা আছে, স্পঞ্জ থেকে মনে রাখবা এরা হচ্ছে স্পঞ্জিন নামক কাটাগুলো স্পঞ্জিন দ্বারা তৈরি, এবং আরেকটা মনে রাখবা কি সেন্টার পার্টটার নাম হচ্ছে স্পঞ্জোসিল, আর হচ্ছে পরিস্থিতি থেকে মনে রাখবা হচ্ছে কি এই পুরোটার নাম হচ্ছে পরিফেরা। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা উদাহরণ কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে পুরোটা আমাদের পড়তে হবে। ওকে, এখন তুমি যদি আরেকটা কয়টা বলছো, 9:35। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস আমরা আগামী দিন হচ্ছে আমরা নিডারিয়া থেকে শুরু করব। নিডারিয়াগুলো থেকে কিন্তু আমরা নিডারিয়া পর্বগুলো এমন করে পড়বো যে প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে, আবার ক্লাসে দেখা হবে। তোমরা যারা ক্লাস করো নিয়মিত, তোমাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে, সবাইকে ধন্যবাদ।